আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ইরর। ইরর মানে হচ্ছে কি ত্রুটি, বুঝলেন? আমরা যে চ্যাপ্টারটা পড়ছি মেজারমেন্ট, অর্থাৎ আমরা পরিমাপ করছি। পরিমাপ করলে নিশ্চয়ই একটা ত্রুটি আমাদের আসবে। যে কোনো যন্ত্র দিয়ে যখন আমরা কাজ করবো তার একটা পরিমাপ করলে তার একটা ত্রুটি অবশ্যই আসবে। এবারে যদি না বলা থাকে, যে বলা থাকলো যে এটা একেবারে সঠিক মান, তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা জানবো যে একটা ত্রুটি থাকবে। তো প্রথমে যন্ত্রগুলো নিয়ে যেহেতু আমরা কাজ করি, তো যন্ত্রের মধ্যে আমরা কতগুলো জিনিস আমাদের সঠিকভাবে জানার দরকার রয়েছে। যে যন্ত্রের হচ্ছে কি যে অ্যাকিউরেসি যাকে বলে, এসিসি, অ্যাকিউরেসি, অর্থাৎ কোনো একটা মান আমরা নির্ণয় করলাম যে কতটা সঠিক, অ্যাকিউরেসিটাকে বলা আছে, অর্থাৎ সঠিকতার মাত্রা। অর্থাৎ আমরা ইরর চ্যাপ্টারটা এই জন্যই পড়ছি যে আমরা যখন পরিমাপ করে সেই রেজাল্টটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে, সেই প্রকাশ ভঙ্গির মধ্যে একটা হচ্ছে ইরর, সেখানে আমাদেরকে দেখাতে হবে। অর্থাৎ উত্তরটা লেখার সময় আমাদেরকে সেই উত্তরের প্রকাশভঙ্গির মধ্যে একটা জিনিস থাকবে যে কতটা ইরর রয়েছে। আর একটা প্রকাশভঙ্গি আছে কিনা সিগনিফিক্যান্ট ফিগার। উত্তরের প্রকাশভঙ্গির মধ্যে দুটো জিনিস থেকে থাকে, বা সেগুলোকে আমাদেরকে দেখেই বোঝা যাবে। কেন প্রকাশ করব না, এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কি যন্ত্রটা নিয়ে কাজ করছি, অর্থাৎ সেই যন্ত্রটার সঠিকতা, অর্থাৎ কতটা নিখুঁতভাবে সেই যন্ত্রের সাহায্যে কাজ করেছি। অর্থাৎ সেই যন্ত্রের যে ক্ষুদ্রতম পার্ট, অর্থাৎ লিস্ট কাউন্ট ব্যাপারটা, যেটা আমরা আগের দুটো যে চ্যাপ্টারে পড়েছি, আগের যে যন্ত্রটাতে পড়েছি, যেমন ভার্নিয়ার স্কেল হোক বা স্ক্রু গেজ, এই দুটো যে যন্ত্র আমরা পড়েছি, এই দুটোর মধ্যে কোনটার হচ্ছে লিস্ট কাউন্ট সবচেয়ে ছোট বলতো? অর্থাৎ লিস্ট কাউন্ট যেটা বের করেছি, কোনটার ক্ষেত্রে ছোট বেরিয়েছে, ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে না স্ক্রু গেজের ক্ষেত্রে? স্ক্রু গেজের ক্ষেত্রে। স্ক্রু গেজের ক্ষেত্রে রোটেশন স্কেল 100 দিয়ে যখন ভাগ করছি, ধরো 1 মিলিমিটারকে আরও 100 দিয়ে ভাগ করে দিচ্ছি, তখন আপনি যদি সেন্টিমিটার প্রকাশ করি 0.1 ভাজিত 100। অর্থাৎ স্ক্রু গেজের ক্ষেত্রে আমরা যে তার লিস্ট কাউন্ট যেটা পেয়েছি সেটা কত? 0.001 সেন্টিমিটার। আর যে ভার্নিয়ার ক্যালিপার্সের ক্ষেত্রে পেয়েছি যেটা লিস্ট কাউন্ট, সেটা কি যে 0.01 সেন্টিমিটার। তো এটা কম পক্ষে। অর্থাৎ এইখানে আমরা যে প্রকাশ ভঙ্গিটা, ঠিক আমরা যখন উত্তরটা প্রকাশ করব কোনো রেজাল্টে, তো শেষ মানগুলো দেখে আমরা এই ইররের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করব, যাতে করে যন্ত্র অত ডেসক্রিপশন দরকার হবে না, সহজেই আমরা উত্তর দেখে বুঝে যাব। তো এই ক্ষেত্রে আমরা যন্ত্র নিয়ে যেহেতু কাজ করি, তো কয়েকটা জিনিস আমাদের সঠিকভাবে জানা দরকার। অ্যাকিউরেসি জিনিসটা কি, আর হচ্ছে প্রিসিশন। প্রিসিশন একটা হচ্ছে অ্যাকিউরেসি, আর একটা হচ্ছে প্রিসিশন। অ্যাকিউরেসি জিনিসটা কি, অর্থাৎ কোন একটা যদি মান আমাদের বলা থাকে, ধরো আমরা আলোর গতিবেগ নির্ণয় করছি সহজ, তো সেক্ষেত্রে কি করা হয়, আমাদের আলোর গতিবেগ নির্ণয় হয়ে আছে, এর মান সঠিকভাবে নির্ণয় করা হয়ে আছে। এবারে আমি কোনো একটা এক্সপেরিমেন্ট করছি, সেখানে আমার মানটা ওই মানের কত কাছাকাছি গেছে, সেটাকে তখন বলা হচ্ছে তার অ্যাকিউরেসি, আমার মানটা কতটা অ্যাকিউরেসি হয়েছে। আর কি প্রিসিশন, কোনো যন্ত্রটা কতটা নিখুঁত, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ওই মানটা আগে নির্ণয় করা নেই, বুঝতে পেরেছি? ওই যে ভৌত রাশির মানটাকে কিন্তু আগে নির্ণয় করা নেই, আমরা প্রথমেই নির্ণয় করছি। এবং সেই ক্ষেত্রে যখন আমরা বলতে চাইবো সেটা কতটা প্রিসিশনের সঙ্গে কাজ করছে, আমরা যেই যন্ত্রটা নিয়ে করেছি সেটা কতটা নিখুঁতভাবে করেছি, অর্থাৎ সেই একই যন্ত্র, অর্থাৎ সেক্ষেত্রে তার প্রকাশভঙ্গিটা হবে একটু আলাদা, বুঝতে পেরেছিস? অর্থাৎ আমরা এই সমস্ত জিনিসগুলো, অ্যাকিউরেসি, প্রিসিশন, কিংবা এই যে লিস্ট কাউন্ট কথাটা বললাম, এই যে জিনিসগুলো আমরা প্রকাশ করব হচ্ছে এই ইরর বা ত্রুটির মধ্য দিয়ে, বুঝতে পেরেছিস? তো ত্রুটির ক্ষেত্রে প্রকাশ ভঙ্গির মধ্য দিয়ে আমরা এই সমস্ত জিনিসগুলো থাকবে। তো আমরা এই ইরর জিনিসটাতে যদি এই জিনিসগুলোকে সহজে বোঝার জন্য আমরা একটা যদি ছোট্ট একটা ধরো বলছি যে একটা দৈর্ঘ্য মাপ করছি, কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য ধরো আমাদের নির্ণয় করে বলা আছে, এর মান হচ্ছে 3.675 এত সেন্টিমিটার। একজন একটা যন্ত্র নিয়ে কাজ করলো, সে যন্ত্রের সাহায্যে একটা স্কেল ইউজ করে তার মাপটা নির্ণয় করলো। সে বললো কি না আমার পেয়েছে 3.5 সেন্টিমিটার, সে বের করে ফেলেছে, সে একজন বের করেছে। আমাকে তাহলে একটা যে দণ্ড দেওয়া রয়েছে তার অ্যাকিউরেসিটা ধরো একজ্যাক্ট মান দেওয়া আছে, সঠিক মান এইটা। একজন ধরো পরীক্ষার্থীকে বলা হচ্ছে যে ওই দণ্ডটার মাপ তোমরা বার করো, সে বের করলো কি 3.5, আরও একজন বার করলো কি 3.38 সেন্টিমিটার। দুজনের ক্ষেত্রে দু রকম আমরা উত্তর দেখতে পাচ্ছি। যদি বলি কে বেশি সঠিক মান নির্ণয় করেছে, অর্থাৎ কে বেশি অ্যাকিউরেসির দিকে গেছে, অর্থাৎ মূল ভ্যালুর কাছাকাছি গেছে বেশি,
বা এই যে ফার্স্ট স্টুডেন্টটা যে মাপ করেছে সে কিন্তু এই মানটার কাছাকাছি গেছে বেশি, তাহলে এটা হচ্ছে যে সে অ্যাকিউরেসি বেশি দিয়েছে। কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যন্ত্রটা ব্যবহার করেছে তার কিন্তু ফার্স্ট পয়েন্ট পর্যন্ত প্রথম 1.5 স্থান পর্যন্ত সে নির্ণয় করতে পেরেছে। কিন্তু আরেকটা ছেলে যে মাপ করেছে এইটা সেকেন্ড ছাত্রটা সে মাপ করেছে 3.38 সেন্টিমিটার, সে কিন্তু বেশি অ্যাকিউরেসিতে যায়নি কিন্তু তার প্রিসিশনটা বেশি, অর্থাৎ সে যে যন্ত্রটা নিয়ে কাজ করেছে সেই যন্ত্রের সূক্ষ্মতা অনেক বেশি। তাহলে আমরা এইগুলোর সাহায্যে এই যে জিনিসটা আমরা বুঝতে পারছি এই প্রিসিশনের সঙ্গে লিস্ট কাউন্টের সম্পর্ক কিন্তু রয়েছে। এবার যে যন্ত্রের প্রিসিশন বেশি মানে কি তার লিস্ট কাউন্ট ক্ষুদ্রতম ঘরের মানটা হচ্ছে তার ক্ষেত্রে এটা বেশি হচ্ছে। কিংবা আমরা যদি একটা ছোট একটা উদাহরণ দিয়ে থাকি, ধরো একটা ঘড়ির সাহায্যে আমরা কোনো কিছু মাপ করছি, সেটা একটা উদাহরণে আমরা চলে যাচ্ছি যেটার সাহায্যে আমরা এই জিনিসগুলো বুঝতে সাহায্য হয়। ধরো আমরা একটা ঘড়ির কথা বলছি যে আমরা একটা প্রমাণ ঘড়ি রয়েছে আমাদের হাতে যার হচ্ছে ধরো সাপোজ আমি বলছি ধরো 10টা এরকম তার প্রকাশ হয়, এটা ঘন্টা মিনিট সেকেন্ড, তাই তো আওয়ার মিনিট সেকেন্ড এরকম প্রকাশ হয়, এটা স্ট্যান্ডার্ড ঘড়ি রয়েছে। আমাদের এখন ল্যাবরেটরিতে ধরো দুটো ক্লক রয়েছে, ক্লক 1 আর ক্লক 2। তবে 1 নম্বর ক্লকটা আর 2 নম্বর ক্লক আমাদের ধরো দুটো ক্লক রয়েছে আমাদের হাতে। আমাদের বিভিন্ন দিনে সেই ক্লকটা কিভাবে ভ্যারি করে তার একটা ধরো তথ্য আমরা যদি দিয়ে রাখি, তো সাপোজ সে একটা ঘড়ি আমাদের হাতে রয়েছে, সে দিচ্ছে কি যে এরকম পার্ট দিচ্ছে। আর একটা ঘড়ির যে মানগুলো আমরা দিচ্ছি ধরো সাপোজ ধরো আমরা দুটো ঘড়ি এখানে আমরা তুলে ধরেছি, বুঝতে পেরেছি। আমাদের ধরো ল্যাবরেটরিতে দুটো ঘড়ি রয়েছে, আমরা কোন ঘড়িটা নিয়ে কাজ করব সেটা আমরা একটু বোঝানোর জন্য বলছি। তো এই ঘড়িটা আমাদের একটা স্ট্যান্ডার্ড ঘড়ি রয়েছে যেটা 10টা বাজলে, সেই ঘড়ি দুটো ঘড়ি আমাদের ল্যাবরেটরিতে একটা ঘড়ি রয়েছে ধরো এইরকম টাইম দেয়। এগুলো বিভিন্ন দিন, সোমবার, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এরকম বিভিন্ন দিনে অর্থাৎ বিভিন্ন দিনগুলোতে মানগুলো যেগুলোতে আমরা তুলেছি এই একই দিনে 2 নম্বর একটা ঘড়ি আছে, সে কি সময় দেয়, অর্থাৎ স্ট্যান্ডার্ড ঘড়িতে আমাদের যখন 10টার সময় দেয়, আমাদের ল্যাবরেটরিতে দুটো ঘড়ি রয়েছে, একটা ঘড়িতে এইরকম সময় দেয় আর সেই একই দিনে এই ঘড়িটা এরকম সময়। তাহলে আমরা সূক্ষ্মতা মাপার জন্য কোন ঘড়িটা ব্যবহার করব, আর হচ্ছে কি যে সঠিক মান মাপার জন্য যে অ্যাকিউরেট মাপার জন্য কোন ঘড়িটা, আর প্রিসিশন অর্থাৎ সূক্ষ্ম মাপ করে কোন পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোন ঘড়িটা ইউজ করব। এক্ষেত্রে আমাদের এই ঘড়িগুলোর যে ফ্লাকচুয়েশন দেখছি, অর্থাৎ যে সেই একটা সারা সপ্তাহ জুড়ে ধরো আমি দিয়েছি, এগুলো কয়েকটা দিইনি, তো সারা সপ্তাহ জুড়ে যদি মানগুলো দেওয়া থাকছে তার মধ্যে এই ঘড়িটার বিস্তার কত রেঞ্জ হচ্ছে, সবচেয়ে বড় মান আর সবচেয়ে কম সময় কোনটা দেখাচ্ছে। আমরা ধরো 9টা 1 দেখাচ্ছে, 9টা 1 সেকেন্ড, এটা হচ্ছে 9টা 2 সেকেন্ড, এটা হচ্ছে 9টা 15 সেকেন্ড। তাহলে সবচেয়ে বড় মান কোনটা, 9টা 15 সেকেন্ড। তাহলে এইদিকে ধরো 15 রয়েছে। আর সবচেয়ে ছোট পার্ট 8-এর দিক থেকে শুরু করলে দেখ সবচেয়ে ছোট রয়েছে এইটা, তাই তো 8টা 48 21 সেকেন্ড। তাহলে এর যে এখানটা থেকে ডিফারেন্স, 9টা থেকে ডিফারেন্স কত দিকে আছে, সরি 9টা থেকে ডিফারেন্স কত রয়েছে, 9টা থেকে ডিফারেন্স কত রয়েছে, 9-এর কাছ থেকে 48 মানে 2 মিনিট পিছনে রয়েছে, অর্থাৎ কি 1 মিনিট আর এখানে হচ্ছে 39 সেকেন্ড, 60 যুক্ত 39 এটা পিছনে রয়েছে। তাহলে অর্থাৎ এই সময়টা কত আছে, 39 যুক্ত 60 যোগ করলে কত হচ্ছে 99 সেকেন্ড। তাহলে অর্থাৎ এই যে ঘড়িটা, এই ঘড়িটা আমাদের যে ল্যাবরেটরিতে রয়েছে সে বিভিন্ন দিনে সে এক্সাক্ট এখানে যখন 10টা বাজে সেই ঘড়িটাতে তখন এরকম ধর টাইম ফ্যাকচার করে।
তাহলে এই ঘড়িটাতে মোট কতটা রেঞ্জে পার্থক্য হয়, 99 যুক্ত 15, মোট পার্থক্য হয় কিন্তু 5 14 4 হাতে 1 10 114 সেকেন্ডের কিন্তু ভ্যারিয়েশন ঘটে সারা সপ্তাহ জুড়ে। আর এই ঘড়িটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ঘড়িটার ক্ষেত্রে সর্বোচ্চ মান ধরো 10টা থেকে, ধরো আমরা দেখতে চাইছি 10টা থেকে সর্বোচ্চ মান কত দূর গেছে, 10টা 1:30, 10টা 1:45, মানে কি 1 মিনিট 45 সেকেন্ড, মানে কত গেছে 60 যুক্ত 40, মানে 105 ঘর গেছে। আর এইদিকে সর্বনিম্ন ঘর কত গেছে, সর্বনিম্ন ঘর কত গেছে, সর্বনিম্ন মানে কি 9 থেকে 59 আরো 50, মানে 50 না 45 রয়েছে, আর পিছনের দিকে রয়েছে। তাহলে এদিকে 15 যুক্ত 1 মিনিট, তাহলে 15 যুক্ত 1 মিনিট মানে 75 সেকেন্ড রয়েছে পিছনে। তো আমরা যেটা বলতে চেয়েছিলাম, এখানে ধরো আরো একটা পার্ট দিচ্ছি, তো এইখানটায় আমি এটাকে ধরো 2 মিনিট করে দিচ্ছি, একটু বোঝানোর জন্য আমি একটু চেঞ্জ করছি, 3 মিনিট 15 সেকেন্ড করে দিচ্ছি, 6 3 18, 180 যুক্ত 15, 180 যুক্ত 15 মানে 195 করে দিচ্ছি, একটু গণিতটাকে বোঝানোর সুবিধার্থে করেছি 195। আর এদিকে হচ্ছে মানে এটা হচ্ছে 99। তাহলে এই দুটো মানে মানটা যোগ করলে যেটা হবে আমি সেটা একটু লিখছি। তাহলে এইটা মানটা কত হচ্ছে না, দেখবো যে 5 9 5 14 4 হাতে 1 9 9 8 19 হাতে 1 294। আমি একটু জাস্ট মানটা চেঞ্জ করলাম, একটা কারণ রয়েছে। ধরো একটা ঘড়ি আমি দেখতে পাচ্ছি যেটা এর ফ্লাকচুয়েশনটা হচ্ছে 294, তো এটা 75 হবে না তো? আর এটা কত হচ্ছে 1 মিনিট, 1 মিনিট কিন্তু আর বাকি তো 1 মিনিট ও সরি 1 মিনিট আর 45 মানে কি 105, তাই তো 105। এক্ষেত্রে হচ্ছে কত 210 সেকেন্ড। তাহলে আমি দেখতে পাচ্ছি দেখ এই ঘড়িটা সূক্ষ্ম মাপের ক্ষেত্রে, এটা আমার বেরিয়ে গেছে, তো আমি ঠিকই দিয়েছিলাম, এটা আমি ঠিকই দিয়েছিলাম, সে যাই হোক 2 মিনিট করে দিই। 60 যুক্ত 15, 60 যুক্ত 15 মানে 120 120 135, তাই তো 135 করছি। তো আমাদের মানটা দেখে তুললে ভালো হতো, 9 5 14 4 হাতে 1 6 9 3 12 13 হাতে 234, খুব বেশি হয়ে গেল। সে যাই হোক, আমাদের এইরকম যদি মান থাকে কোনো একটা মান, এইটা পুরো অ্যাকচুয়ালি আমি 10-এর কাছে 10টার কাছে আছে, তাহলে এই ঘড়িটার সাহায্যে আমি যদি চুজ করি তাহলে আমরা সঠিক মান নির্ণয়, অ্যাকুরেট মান নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু এই ঘড়িটা উপযুক্ত। কিন্তু ফ্লাকচুয়েশন যদি দেখতে গেলে, আমরা যেটা দেখতে চাইছিলাম উল্টা হয়ে গেছে, ফ্লাকচুয়েশনটা দেখতে গেলে আমরা তাও দেখতে পাচ্ছি এই ঘড়িটাতেও ফ্লাকচুয়েশন কম, আর এই ঘড়িটাতে ফ্লাকচুয়েশন, আমি আগে যেটা বলেছিলাম ঠিকই ছিল। তো অর্থাৎ এই ঘড়িটাতে ফ্লাকচুয়েশনটা যদি আমি কোনো কিছু নাই করি, তো আমরা শুধু 99 রাখতে চাইছি, ধরো 99, এই ঘড়িটাতে কোনো ফ্লাকচুয়েশন নেই। তো আমরা দেখতে পাচ্ছি এই ঘড়িটাতে ফ্লাকচুয়েশন নেই, মাত্র 99 সেকেন্ডে ফ্লাকচুয়েশন আছে, আর এই ঘড়িটাতে তো অনেক বেশি ফ্লাকচুয়েশন। তাহলে আমি অ্যাকিউরেট মান নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু এই ঘড়িটা চুজ করব, কিন্তু প্রিসিশন যুক্ত অর্থাৎ সূক্ষ্ম মাপের ক্ষেত্রে যেখানটা ব্যবহার করবো সেটা কিন্তু এই ঘড়িটা চুজ করবো, কারণ কি এর হচ্ছে কি রিফ্লেকশন রেঞ্জটা অনেক কম। তো এইটা হচ্ছে মূল জিনিস, যেটা ক্ষেত্রে আমরা একটু জাস্ট বলার চেষ্টা করলাম। তো এটা আমাদের বইতে এই ধরনের এক্সাম্পলগুলো নেই, তো আমরা জাস্ট এখানে এটা বললাম। তো এরপরে আমরা আর একটা জিনিস যেটা বলবো, তো এরপরে আমরা চলে আসছি, অর্থাৎ ত্রুটি পড়াতে গিয়ে আমরা যন্ত্রের যে বিভিন্ন জিনিসগুলো সেটা আমরা জানলাম। এরপরে চলে আসছি যে ত্রুটিটাকে আমরা কেন প্রকাশ করব, এটা আমরা বুঝতে পেরেছি যে অর্থাৎ ত্রুটি প্রকাশ ভঙ্গি দেখে আমরা সেই যন্ত্র সম্পর্কে, অর্থাৎ পরীক্ষার্থী হোক বা যে এক্সপেরিমেন্টকারী হোক কীভাবে কাজটা করেছে, কী ধরনের যন্ত্র ব্যবহার করেছে সেটা আমরা জানতে পেরেছি। এরপরে চলে আসছি আমরা ত্রুটিটাকে কিভাবে প্রকাশ করব, সেটা আমাদের মূল যেটা জানার বিষয়, সেই 3 প্রকারের ত্রুটি, সেটা আমাদের মূল এখানে বিষয়। তো সেই ত্রুটির প্রকাশভঙ্গিতে যাওয়ার আগে আমরা ত্রুটিগুলো আসতে পারে কীভাবে একটু জেনে নিচ্ছি সংক্ষিপ্তভাবে। ত্রুটিগুলো আসতে পারে কীভাবে, ত্রুটিগুলো সাধারণত আমাদের সিস্টেমেটিক্যালি এরো আসতে পারে, যেটা আসতে পারে সিস্টেমেটিক্যালি এরো আসতে পারে, আর হচ্ছে কি র্যান্ডাম এরো, দুটো আসতে পারে। অর্থাৎ ত্রুটি উৎপত্তি যদি বলি, ত্রুটিটা কীভাবে আসতে পারে, 1 নম্বরে সেটা সিস্টেমেটিক্যালি, অর্থাৎ যে একটা নির্দিষ্ট সিস্টেমে হবে আছে, মানে সেই সিস্টেম অনুযায়ী সেখানে যন্ত্রের উপর ভিত্তি করে হোক আমরা সিস্টেমেটিক্যালি আসতে পারে। আর 2 নম্বর হচ্ছে কি র্যান্ডাম ত্রুটি। তো আমাদের এখানে কিছু ইংলিশটা আমি ইউজ করছি, তো আমরা বাংলাটা একটু বই দেখে নিচ্ছি। সিস্টেমেটিক্যালি ত্রুটি অর্থাৎ কি, সে যে পরীক্ষাগারে আমরা করছি সেই পরীক্ষাগারের যন্ত্রতে বা পরীক্ষার পদ্ধতিগতভাবে আর সূত্র ইউজ করলে যেরকম হয় সেরকম একটা সিস্টেমেটিক্যালি যেগুলো আসে সেটা করেছে সিস্টেমেটিক্যালি। আমাদের বেশি ভাগ জানার দরকার নেই,
আর র্যান্ডাম এরর কি জিনিস, যে যেটা হচ্ছে কি ম্যান টু ম্যান ভ্যারি করে র্যান্ডামলি, হয়তো কোনো কন্ডিশন ওয়েদারের উপর চেঞ্জ করে, ধরো আজকে আমি টেম্পারেচার নক করতে গেছি, হঠাৎ আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তাহলে এটা র্যান্ডাম ত্রুটি আমাদের যন্ত্রের পারিপার্শ্বিক আবহাওয়ার উপর নির্ভর করে হবে। কিংবা র্যান্ডাম সেই যে পরীক্ষার্থী বা যে পরীক্ষাটা মেজার করছে সে তার উপর ভিত্তি করবে, তার যে মেন্টাল কন্ডিশনের উপর, তো সে তো ভুল পাঠিয়ে দিতে পারে। তো সেইগুলো হচ্ছে কিছু র্যান্ডাম ত্রুটি। তো এই যে আমরা যে কোনো যন্ত্রের যে লিস্ট কাউন্টটা বার করছি, এটাকে কিন্তু র্যান্ডাম ত্রুটির ভেতরে ধরা হয়। আমরা মূল পয়েন্টটা বলে নিচ্ছি। তো এই সিস্টেমেটিক্যালি ত্রুটিগুলো সাধারণত কী কী হয়, এইগুলো সাধারণত হয় ইনস্ট্রুমেন্টাল, অর্থাৎ যন্ত্রের যে ত্রুটিগুলো, এটা সিস্টেমের মধ্যে, অর্থাৎ পরীক্ষাগারে যেটা ব্যবহার করে থাকি। কিংবা টেকনিক, আমরা যে টেকনিকটা ইউজ করেছি, আমরা যে পদ্ধতি ইউজ করেছি, সেই পদ্ধতি ভুল হলেই সে সবাই একই ভুল চলে আসবে, সিস্টেমেটিক্যালি একটা এরর চলে আসবে। আর কি এখানে সিস্টেমেটিক্যাল এররের মধ্যেও আমরা রাখতে পারি এইগুলো। আর র্যান্ডাম এররের মধ্যে আমরা রাখতে পারি বিভিন্ন যে কন্ডিশন, অর্থাৎ বিভিন্ন কন্ডিশন, পারিপার্শ্বিক যে অবস্থা, বিভিন্ন কন্ডিশন। কিংবা লিস্ট কাউন্ট, অর্থাৎ যন্ত্রের যে লিস্ট কাউন্ট, এটা কিন্তু যন্ত্র টু যন্ত্র ভ্যারি করে, অর্থাৎ যন্ত্র টু যন্ত্র ভ্যারি করে একটা র্যান্ডাম ত্রুটির মধ্যে একে ধরা হচ্ছে। তো এরকম কিছু আমরা ত্রুটির উৎপত্তিগুলো জাস্ট জেনে নিচ্ছি। তো এরপরে যেটা আমরা বলতে চাইছি যে ত্রুটিটার প্রকাশভঙ্গি, ত্রুটিটাকে আমরা কী কী ভাবে, তো এবারে আমরা চলে আসছি যে ত্রুটির বিভিন্ন যে ত্রুটিগুলোর বিভিন্ন যে প্রকাশগুলো করা হয়ে থাকে, ত্রুটির প্রকাশগুলো যেগুলো করা হয়। আমরা সাধারণত ত্রুটিটাকে আমরা তিন ভাবে কিন্তু আমরা একে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো। এক নম্বর হচ্ছে কি, অর্থাৎ ত্রুটি মানেটা কি, যে আমাকে যে সঠিক মানটা থেকে কোনো পরিমাপ মানের পার্থক্য। তো এই ত্রুটিটাকে কিন্তু আমরা অনেক সময় আনসার্টেনটি কথাটাও পেতে পারি, আনসার্টেনটি অর্থাৎ অনিশ্চয়তা। তো অনিশ্চয়তাও একটা কিন্তু ত্রুটির মধ্যে, আমি যেটা বুঝতে পারছি না, তাহলে সেটাও একটা ত্রুটি। তো অনেক সময় এরর বা ত্রুটি না দিয়েও আমাদের আনসার্টেনটিও দিতে পারে, বুঝতে পেরেছিস? তো আনসার্টেনটির যে দিকটার সঙ্গে ত্রুটির সামান্য সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেগুলো আমরা উঁচু ক্লাসে সেটা জানতে পারবো। সেগুলো কি একটু বলে নিচ্ছি। আনসার্টেনটিটা আমরা এখানে যখন এররটা মাপ করছি, আমরা ধরো কয়েকটা কবার করছি, ধরো 10 বার করছি, এটা সংখ্যাটা মাপ করতে পারছি। যখন আমরা ইনফাইনাইট অসংখ্যবার করব, তখন কিন্তু আমরা ওই অতবার যোগ করে গড় করতে পারবো না। কিংবা যখন আমাদের ভ্যারিয়েবলটা যে মানে সূত্রটা যদি সেটাতে যদি ডিফারেন্সিয়েশন অর্থাৎ কন্টিনিউয়াস ফাংশন, আমরা এখানে ধরো ডিসক্রিট মান বলতে কি আলাদা আলাদা একটা মান বসালাম, একটা মান নির্দিষ্ট করলাম, সেইগুলো কন্টিনিউয়াস মান আস্তে আস্তে পাচ্ছি, তখন সেগুলোকে যোগ করে ভাগ করতে পারছি। কিন্তু ধরো বিভিন্ন টাইপের আমাদের এক্সপেরিমেন্ট হয়, যেখানে আমাদের কিছু গাণিতিক জটিলতা আসবে, যেক্ষেত্রে ফাংশনটা হতে পারে একটা কন্টিনিউয়াস ফাংশন, অর্থাৎ তার ভেরিয়েশনটা হচ্ছে কন্টিনিউয়াসলি করতে থাকে, সেখানে আমরা কোন মানটা নেব। তো সেই সমস্ত কিছু ক্ষেত্রে আমরা আনসার্টেনটিটা সাধারণত ইউজ করে থাকি। 2 নম্বর কি, যে যখন আমাদের সঠিক মানটা জানা নেই, আমাদেরকে ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করছি, যারা রিসার্চ করছে, যারা গবেষণা করছে, তাদের সঠিক মান কী হবে তাদের জানা নেই, যেটা গবেষণা করে বেরোবে সেটাই হচ্ছে সেখান থেকে আমরা তার রেজাল্ট সে দেখাবে। তো সেক্ষেত্রে তাদেরকে আনসার্টেনটি দিয়ে তারা কিন্তু প্রকাশ করে থাকে। তো আমরা এই ব্যাপারটাতে আমরা একটু করলাম। তো সে যাই হোক, আনসার্টেনটি আর এরর কিন্তু এই লেভেলের ক্ষেত্রে আমরা যদি 11-এর ক্ষেত্রে যদি কখনো বলে যে আনসার্টেনটির মান কত, অর্থাৎ অ্যাকচুয়ালি এররের মান কত, আমি যেটা বুঝতে পারছি না, মাপ করতে পারছি না, আমাদের মানে আনসার্টেনটি মানে অনিশ্চয়তা রয়েছে, তো সেখানেই আমাদের ভুল হওয়ার চান্স আছে। তো এবারে ত্রুটির প্রকাশে গিয়ে যেটা বলতে চাইছি, ত্রুটির প্রকাশ সাধারণত কীভাবে করা হয়ে থাকে, একটা হচ্ছে পরম ত্রুটি যাকে বলা হচ্ছে, আর একটা হচ্ছে যে পরম ত্রুটি, আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল ত্রুটি, অর্থাৎ যাকে রিলেটিভ এরর বলা হচ্ছে, ভগ্নাংশ ত্রুটি, আর একটা কি হচ্ছে যে পার্সেন্ট বা শতকরা ত্রুটি। এই 3 প্রকারের ত্রুটির মধ্য দিয়ে আমরা সাধারণত প্রকাশ করে থাকি। তো পরম ত্রুটি, এবারে সেইগুলোতে আসছি। আমরা একটা ধরো এক্সপেরিমেন্ট করছি, কোন একটা অনেকগুলো ছাত্র ধরো একটা বলে একটা ধরো রাশির পরিমাপ করছি, তো বিভিন্ন জন করছে, ধরো n জন ছাত্র মিলে মাপ করেছে, তাহলে তার কেউ A1 করেছে, কেউ A2 মান বের করেছে, কেউ A3 করেছে, এই আপ টু A8 মান বের করেছে। তাহলে এই একটা ভৌত রাশি যাকে মাপ করা হচ্ছে, তার বিভিন্ন জন মাপ করেছে, তাহলে সঠিক মানটা এক্ষেত্রে আমরা যে ত্রুটি বের করব, তাহলে আমাদের ত্রুটি বের করতে গেলে কাকে বলে ত্রুটি মানে কি, যে সঠিক মান থেকে সঠিক মান বিযুক্ত ধরো পরিমেয় মান, এটাকেই বলা হচ্ছে ত্রুটি। ত্রুটি মানে কি, আমার যেটা সঠিক মান আর যেটা পরিমাপ করলাম সে দুটোর মধ্যে ডিফারেন্স। কিন্তু আমি একটা ফার্স্ট টাইম একটা
ভৌত রাশি এ, এটাকে আমি মাপ করার চেষ্টা করছি, n জন ছাত্র মাপ করছে। তো সেক্ষেত্রে তাহলে সঠিক মানটা কি হবে? তখন আমরা সঠিক মানটাকে এইরকম ধরবো, তখন আমরা এর যে গড়টা অর্থাৎ এর যে মিন বা এ বা গড় যাকে বলা হয়, এটাকে আমরা সিম্বলিক্যালি এর মাথায় বার চিহ্নকে প্রকাশ করি। এটাকে কি করা হয়, যতগুলো গড় বার করা কি করা হয়, সবগুলো যোগ করে আপ টু n পর্যন্ত যোগ করে তাকে n দিয়ে ভাগ, এইটাকেই তখন আমরা ধরবো যে ওইটাই হচ্ছে ট্রু ভ্যালু বা সঠিক মান। তো আর এবার প্রত্যেকজন ছাত্রের তখন ভুল হওয়ার চান্স বেশি, আলাদা আলাদা হবে। তো প্রথম জন ছাত্র অর্থাৎ প্রথম জনের ভুল কত হয়েছে, প্রত্যেক জনের যে ভুলটা, যে সঠিক মান অর্থাৎ ট্রু ভ্যালু অর্থাৎ যেটা মিন ভ্যালু, সেখান থেকে তার যে ডেভিয়েশন হয়েছে, যে পার্থক্য, তাহলে প্রথম জনের ভুল। তো এই ভুলটাকে আমরা সাংকেতিক আকারে প্রকাশ করার জন্য একটা সিম্বল ইউজ করবো, যেটা হচ্ছে কিনা ডেল্টা সাইন ইউজ করবো। ডেল্টা অর্থাৎ এ পরিমাপ করার ক্ষেত্রে প্রথম জনের ত্রুটি, বুঝতে পেরেছিস? প্রথম এ ওয়ান মিনস প্রথম জনের, আর এ ভৌত রাশিটা আমরা মাপ করছি, এটা প্রথম জনের ভুল। আমি আর দ্বিতীয় জনের ভুল না লিখে দ্বিতীয় জনের ক্ষেত্রে ভুলটা আমি তাহলে এ এভারেজ থেকে A2 এই বিয়োগফলটা হবে ডেল্টা A2। তো এরকমভাবে n তম যে বিয়োগফলটা তাকে বলে ডেল্টা AN বলতে পারি। তো এইভাবে বিভিন্ন লোকের ভুলগুলো হচ্ছে। এখন এই ভুলগুলো প্লাস মাইনাস হতে পারে, এটা কি, এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। অর্থাৎ কি, মানটা কেউ ধরো বেশি মান করে বের করেছে, এই যে গড় করতে গিয়ে একজন ধরে তো খুব বেশি অতিরিক্ত করে দিয়েছে, সে তো বদমাশি করতে করতে মানটা বার করেছে, কোনো দিকে তাকিয়ে কারোর সঙ্গে গল্প করতে করতে মানটা বলে দিয়েছে, তাহলে কি সে তো বেশি বলে দিয়েছে, তখন কি তার ক্ষেত্রে যে ট্রু ভ্যালুটা মাইনাস হতে পারে প্লাস হতে পারে। তো সেই জন্য আমাদেরকে যখন এই যে গড় ভুলটা কথা, এই যে এই একটা ভুলকে বলা হচ্ছে পরম ত্রুটি, অর্থাৎ যাকে বলা হচ্ছে পরম ত্রুটি, প্রত্যেকটা ছাত্রের একটা পরম ত্রুটি। তো এইভাবে কোনো একটা যখন মেজার করা হচ্ছে তখন এদের সবার গড়টাকে একসঙ্গে প্রকাশ করা হয়, বুঝতে গেল? এই পরম ত্রুটি, এগুলো প্রথম জনের পরম ত্রুটি অর্থাৎ এটা ভুলটা, এবং এটাকে প্রথম জনের ত্রুটি বলছি। এবারে পরম ত্রুটি মানে কি, পরম ত্রুটি মানে এদের প্রত্যেকটার যে মোট মান যাকে বলা, অর্থাৎ সংখ্যাগত মানটা, অর্থাৎ মোড অফ ডেল্টা A1 এই মান, অর্থাৎ চিহ্ন বর্জিত মানটাকে বলা হচ্ছে পরম মান, তাই তো? সেই পরম ত্রুটি, প্রথম জনের পরম ত্রুটি এইটা, দ্বিতীয় জনের পরম ত্রুটি কোনটা, ডেল্টা A2, এটা প্রথম জনের পরম ত্রুটি, দ্বিতীয় জনের পরম ত্রুটি, অর্থাৎ তোরা একটা সিস্টেমটিকে বই দেখেই আস্তে আস্তে লিখবি। তো এইভাবে আমরা জাস্ট বলছি, অর্থাৎ গড় পরম ত্রুটি যদি বলা হয়, গড় যে পরম ত্রুটি, অর্থাৎ এটা প্রত্যেকজনের আলাদা আলাদা ত্রুটি বেরোলো, প্রত্যেকজনের আলাদা আলাদা পরম ত্রুটিটা তখন মোট মান নেব। এবারে গড় পরম ত্রুটি করলে কি হবে, এই সবগুলোকে যোগ করে এইটাকে বলা হচ্ছে গড় পরম ত্রুটি, অর্থাৎ ডেল্টা এ এভারেজ, এটাকে আমরা সিম্বলিক্যালি এইটা বলছি, বুঝতে পেরেছো? আর লিখছি না এই লাইনটা। তো এটাকে বলা হচ্ছে গড় পরম ত্রুটি। তাহলে আমরা যখনই কোনো ধর এই ভৌত রাশিটার মাপ করছিলাম, পরম ত্রুটির আকারের প্রকাশ ভঙ্গিটা কি হবে, পরম ত্রুটির আকারের প্রকাশ ভঙ্গিটা হবে এ সমান এ এভারেজ, মানে এটাকে আমরা সঠিক ট্রু ভ্যালু বলছি, সঙ্গে সঙ্গে তার পরম ত্রুটির যে এ ডেল্টা এ মিন, এটাকে অনেক সময় ডেল্টা এ মিন বা গড় এটাও লেখা হতে পারে, এইটা সমানও এইটা একই জিনিস, বোঝা গেল? এটা সমানও এটা, এটা সমানও এটা, তাহলে এইভাবে প্রকাশ করার থেকে বলা হচ্ছে পরম ত্রুটি, বোঝা গেল? তো এইবারে কখনো কখনো পরম ত্রুটি না প্রকাশ করে আমরা কখনো কখনো কি ধরো ভগ্নাংশ ত্রুটি দিয়ে প্রকাশ করে থাকি। তো এইটাতে যাওয়ার আগে আমরা ধরো ভগ্নাংশ ত্রুটি কি, ভগ্নাংশ ত্রুটি বলতে কি, যে পরম ত্রুটি, এই যে গড় পরম ত্রুটি যেটা বেরোলো, গড় পরম ত্রুটি যেটা বেরোলো তাকে আমি হচ্ছে এই যে গড় মানটা দিয়ে যদি ভাগ করলে যে অনুপাতটা পাচ্ছি, এটা কি বলা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি, অর্থাৎ এ পরিমাপে ভগ্নাংশ ত্রুটি, ডেল্টা এ বাই এ যে অর্থাৎ ট্রু ভ্যালু যেটাকে বলা হচ্ছে মিন ভ্যালু বা ট্রু ভ্যালু, এটাকে বলা হচ্ছে তার ভগ্নাংশ ত্রুটি। আর শতকরা ত্রুটিটা কি না, এইটাকে শতকরায় প্রকাশ, এটাকে বলা হচ্ছে শতকরা ত্রুটি। এখানে আর কিছু নেই। এবারে আমরা একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে এটাকে ভালো করে বোঝার চেষ্টা করব, গণিতে কি জিনিসটা হবে, কিভাবে আমাদের করব এবং রেজাল্টটাকে আমরা কিভাবে প্রকাশ করব। তোরা এটা নিশ্চয়ই বই দেখে সুন্দর করে নিজেরা আবার করে নিবি, আমি ছোট্ট করে একটু বললাম। তো
আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এই যে 3 প্রকারের ত্রুটিটা আমরা কিভাবে নির্ণয় করা হয়ে থাকে সেটা একটু বলছি। এবার আমরা একটা এক্সাম্পল বলছি, যেখানে আমরা একটা সরল দোলকের দোলনকাল মাপছি, ঠিক আছে। দোলনকাল অর্থাৎ টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ড যেটা মাপ করছি সেটা ধরো কেউ মাপ করলো, আমি বিভিন্ন টাইম পিরিয়ড কিন্তু মাপ করছি, ধরো 5 জন ছেলে আমি টাইম পিরিয়ড একটা দোলকের দোলনকাল মাপিয়েছে, তাই এখানে কি বলছে ধরো 3.6 সেকেন্ড, কেউ বলছে ধরো 3.58 সেকেন্ড, 60 সেকেন্ড, কেউ বলছে 3.58 সেকেন্ড, আমি সেকেন্ডগুলো বাদ দিচ্ছি, আমাদের সব সেকেন্ডে এককে। কেউ বলছে ধরো 3.7 সেকেন্ড, আবার কেউ বলছে হচ্ছে আমরা একটা করে ডিজিট নিচ্ছি যাতে করে ক্যালকুলেশন সুবিধা হয়, 3.7 সেকেন্ড, কেউ বলছে ধরো হচ্ছে 3.9 সেকেন্ড, কেউ বলছে হচ্ছে ধরো 3.3 সেকেন্ড, এবং বিভিন্ন সেকেন্ড মাপ করছে, অর্থাৎ টাইম পিরিয়ড একটা মাপ করা হচ্ছে, তাহলে বিভিন্ন সেকেন্ডে মাপ দিচ্ছে। তাহলে এক্ষেত্রে সঠিক মানটা কত হবে? সঠিক টাইম পিরিয়ডের মানটা কত হবে? সঠিক টাইম পিরিয়ডের মানটা এর যে ট্রু ভ্যালু অর্থাৎ এক্সাক্ট বা সঠিক দোলনকাল, সঠিক দোলনকালটা কি হবে না, এদের গড় ভ্যালুটাকে আমরা সবসময় বলেছি কি মিন ভ্যালুটা বা গড় ভ্যালুটাকে বলা হচ্ছে এক্সাক্ট মিনিমাম বলে, তখন ধরবো যেহেতু আমাদের কোনো ডাটা সাপ্লাই করা নেই কত সঠিক মান, তাহলে তখন কি করব না সবগুলো যোগ করবো, 3.6 সঙ্গে 3.5 তার সঙ্গে 3.7 প্লাস 3.9 তার সঙ্গে 3.3, এগুলো সব সেকেন্ডে, এগুলো সব যোগ করে এগুলো 5 দিয়ে ভাগ করবো। তাহলে এই এক্সাক্ট মানটা তোর ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার সাহায্যে কর, আমরা আমাদের এই যোগটা করতে এই সঠিক মানটা কত হবে, সঠিক মানটা এবারে কত হবে? (3.6 plus 3.5 plus 3.7 plus 3.9 plus 3.3 দিয়ে 5 দিয়ে ভাগ যোগ করার পর 5 দিয়ে কত বেরোচ্ছে? কত বেরোচ্ছে? তো এটা আমরা যদি ক্যালকুলেট করে নিই, আমরা সঠিক সময়কালটা আমরা পাচ্ছি কত? 3.6 সেকেন্ড, তাই তো সঠিক দোলনকাল, এটা ট্রু ভ্যালু পাচ্ছি। এবারে যদি প্রত্যেকটা ছাত্র, যে 5 জন ছাত্র করেছিল মেজারমেন্টে, তো তাদের ক্ষেত্রে যদি এইগুলো আলাদা করে মানে বের করি, প্রথম জনের অর্থাৎ ডেল্টা, অর্থাৎ ধরো প্রথম জনের ত্রুটি, টাইম পিরিয়ড মাপ করতে গিয়ে প্রথম জনের ত্রুটি বেরিয়েছে, ডেল্টা T1 কত বেরিয়েছে? প্রথম জনের ত্রুটি কত না, মোল ট্রু ভ্যালু থেকে, সঠিক যে ট্রু ভ্যালু অর্থাৎ টি যে এভারেজ যাকে বলা হচ্ছে টি এভারেজ, ট্রু ভ্যালু থেকে প্রথম জনের যে মানটা বাদ যাবে T1, এটা বাদ যাবে কত? তাহলে 3.6 বিযুক্ত এখানে 3.6 হয়ে গেছে, তো 0 তার কোনো ভুল নেই, তো এখানে জাস্ট হয়ে গেছে। আবার দ্বিতীয় জনের ত্রুটি কত হবে না, ট্রু ভ্যালু আমি মানগুলো ডাইরেক্ট বসে দিচ্ছি, 3.6 মাইনাস কত হবে 3.5, তো এরকমভাবে আমরা পাবো কত 0.1, তো এইভাবে ডেল্টা T3 যদি করি আমরা পেয়ে যাব হচ্ছে -0.1, তারপর যদি ডেল্টা T4 করি এখানে পেয়ে যাব -0.3, তাই তো। আবার যদি ডেল্টা T5 করি তাহলে এখানে পেয়ে যাবো, বিয়োগ করলে 6 থেকে 3 বিয়োগ করলে 0.3, আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ নেগেটিভ বেরোচ্ছে, তাই তো। অর্থাৎ যে পরম মানগুলো অর্থাৎ পরম ত্রুটিগুলো যেগুলো সব পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আমরা দেখতে পাচ্ছি। এখন এই তাহলে এদের গড় ত্রুটিটা আমরা বের করব কি করে? গড় ত্রুটিটা বলতে কি, তখন আমরা এদের মড মান নিয়ে 5 দিয়ে ভাগ করব, তাই তো। তাহলে এদের যদি আমরা ডেল্টা টি এভারেজ বার করতে চাই, পরম ত্রুটির যদি এভারেজ, তাহলে এখানে কি 0 প্লাস 0.1 প্লাস 0.1 প্লাস 0.3 প্লাস 0.3 বাই 5, তো এখানটা আমরা একটা নিশ্চয়ই মান পাবো 0.8 তো 5, তাহলে পয়েন্ট যদি ভাগ করি 5 ধরো 50, এখানে 50 করে দিচ্ছি, তাহলে
10 সমান 0.16, এই তো আমরা সাপোজ পাচ্ছি 0.16/10, তো এটাই পাচ্ছি। তো এটা হচ্ছে তাহলে পরম মানের যে প্রকাশভঙ্গিটা কি হবে, পরম মানের প্রকাশভঙ্গিটা কি হবে, এই যে এক্সপেরিমেন্টাল মেজারমেন্টে, তাহলে পরম ত্রুটি কি হবে, যদি পরম ত্রুটি প্রকাশ করব যেভাবে, সেটা কি হবে, এক্ষেত্রে পরম ত্রুটি প্রকাশটা কি হবে না, ডেল্টা টি সমান কি লিখবো আমরা, টি এভারেজ প্লাস মাইনাস ডেল্টা টি এভারেজ। তাহলে এই টি এভারেজটা যেটা আমি বের করেছি 3.6 প্লাস মাইনাস এখানে কি বেরোবে না 0.16, বোঝা গেছে। তো এইটা হবে পরম ত্রুটির প্রকাশভঙ্গি। এবারে যদি বলে ভগ্নাংশ ত্রুটি কত, এক্ষেত্রে ভগ্নাংশ ত্রুটি, তো এক্ষেত্রে আমাদের এই জায়গায় যদি আমাদের এইখানটা টি এভারেজটা আমি জিনিস বলে নিচ্ছি, টি এভারেজটা ধরো আমার সাপোজ বলছি অন্য কোনো ফ্র্যাকশন আসতো, এখানটা আমাদের 3.6 বেরিয়ে গেছে, আমার যদি আলাদা কোনো মান আসতো, কিন্তু আমরা যখন সঠিকভাবে লিখবো তখন এক্সাক্ট মানটা কী লেখা উচিত ছিল, আমাদের লিখতে হতো 3.6 প্লাস মাইনাস 0.1। কারণ কি, এখানে দশমিকের পর অর্থাৎ 1/10 এর ভুল রয়ে গেছে, অর্থাৎ দশমিকের প্রথমে অর্থাৎ 1/10তম স্থানে এর ভুল রয়ে গেছে, অর্থাৎ দশমিকের পর আমাকে 1 নম্বর স্থান পর্যন্ত আমাকে সংখ্যাটা লিখতে হবে এবং এটাকে দশমিকের পর 1 স্থান পর্যন্ত, অর্থাৎ এইভাবে যেহেতু থাকছে তখন প্রকাশভঙ্গিটা আমাকে এইভাবে আমাদের সঠিকভাবে প্রকাশ করতে হবে, বুঝতে পেরেছিস। যেহেতু আমাদের 1 বেরিয়ে গেছে তখন এর সঠিক প্রকাশভঙ্গিটা সেই 3.6 প্লাস মাইনাস 0.1 এর সঠিক প্রকাশভঙ্গি, বুঝতে গেল। তো এগুলো খুব সূক্ষ্ম জিনিস, তো এইগুলো আমরা অত ডিটেলসের এখন না বুঝলে চলে, কিন্তু প্রকাশভঙ্গিটা আমাদেরকে এরকম হওয়া উচিত। তো এরপরে তাহলে আমাদের টি এভারেজ বেরিয়ে গেল, এরপরে চলে আসছি ভগ্নাংশ ত্রুটি কী হবে। ভগ্নাংশ ত্রুটি বলতে কি বললাম, যে ডেল্টা এ এভারেজ, অর্থাৎ এখানে ডেল্টা টি এভারেজ যেটা বেরিয়েছে, অর্থাৎ গড় পরম ত্রুটি যাকে বলে, এটাকে কি বলেছে, গড় পরম ত্রুটি। তো এই যে এটা মানে কি, গড় পরম ত্রুটি ভাজিত গড় অর্থাৎ সঠিক মান, সঠিক মান যেটা অর্থাৎ গড় মান যেটাকে বলি, সঠিক মান বা গড় মান যেটাকে বলেছি, এটাকে সঠিক মান হিসাবে ধরেছি, বুঝতে পেরেছিস। তো এইটা, তো এক্ষেত্রে আমাদের ভগ্নাংশ ত্রুটি কী হবে, অর্থাৎ ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশ ত্রুটি, এক্ষেত্রে ভগ্নাংশ ত্রুটিটা কী হবে না, এই যে মানটা আমরা প্রকাশ করলাম, তাহলে 0.1 ভাজিত 3.6, এইটা হচ্ছে এই মানটা ভগ্নাংশ বের করলে 0.1কে 3.6 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে তার ভগ্নাংশ ত্রুটি। আর শতকরা ত্রুটিটা কি হবে, এইটা দেখি শতকরা ত্রুটিটা কি হবে না, এইটাকে 100 দিয়ে গুণ করবো, অর্থাৎ 0.1/1কে 1/36, 1/36 ইন্টু 100 করে এটা পার্সেন্টেজ করবো, মানগুলো আমাদের বের করতে হবে। তো এইভাবে আমাদের কোনো একটা এক্সপেরিমেন্টে যদি এক্স্যাক্ট ভ্যালু না দেওয়া থাকে, শুধু অনেকগুলো এক্সপেরিমেন্টের ডাটা দেওয়া থাকে, তাহলে প্রথমে আমাদের সঠিক মান বের করার জন্য করবো, তারপরে আমাদেরকে ডেভিয়েশন প্রত্যেকটা বার করবো, ত্রুটির মান বের করবো, তাদের মড মানগুলো নিয়ে, অর্থাৎ কি এই যে মড মানগুলো নিলাম মানে অর্থাৎ চিহ্ন বর্জিত সবার পজিটিভ মানগুলো নিয়েছি, বুঝে গেল, এই যে মড মানগুলো নিয়েছি মানে কত, সবার পজিটিভ মানগুলো নিয়েছি, নেওয়ার পরে সেটা গড় করলে এটা গড় পরম ত্রুটি বেরোবে। তাহলে এই গড় পরম ত্রুটির প্রকাশভঙ্গি, এখন কি এই যেহেতু একটা ত্রুটি থেকেই আমাদের সবগুলোই বেরিয়েছে, প্রত্যেকটা ত্রুটি কিন্তু ইকুইভ্যালেন্ট, সবগুলো সমান। কোনো একটা পরীক্ষায় আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এইভাবেও প্রকাশ করতে পারি, এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে গড় পরম ত্রুটির আকারে যখনই প্রকাশ করব, তো আমরা মূল মানটা লিখবো প্লাস, তাহলে ভগ্নাংশ ত্রুটির ক্ষেত্রে প্রকাশভঙ্গিটা কি হবে, ভগ্নাংশ প্রকাশ ক্ষেত্রে সেই মূল মান অর্থাৎ মূল মানের সঙ্গে এই যে ফ্র্যাকশনাল মানটা অর্থাৎ ডেল্টা এ এভারেজ বাই ধরো এ এভারেজ, অ্যাকচুয়ালি এ এর প্রকাশভঙ্গিটা এরকমই হবে, কি বুঝতে পারছো, আমাদের তো এটা ত্রুটিটা শুধু, তো সঠিক প্রকাশভঙ্গিটা তখন আমাকে এইভাবে রাখতে হবে। আর এই শতকরার ক্ষেত্রে তার প্রকাশভঙ্গিটা কি হবে, এর ক্ষেত্রে প্রকাশভঙ্গি, এর যে প্রকাশভঙ্গিটা কি হবে, এ এভারেজ যেটা বের করলাম সঠিক মান, তার সঙ্গে কি বসবে, এই যে ডেল্টা এ এভারেজ বাই এ এভারেজ, তার সঙ্গে 100 গুণ করে পার্সেন্টেজ চিহ্ন, এইটাই হবে তার প্রকাশভঙ্গি, বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা ত্রুটি বের করা, তারপরে তাদের প্রকাশভঙ্গি আমাদের জানতে হবে। তো কখনো কোনো গণিতের ক্ষেত্রে আমাদের ধরো পরম ত্রুটির আকারে দেওয়া রয়ে গেছে, সেইখান থেকে শতকরা ত্রুটি বের করতে পারি, এবার কিংবা শতকরা ত্রুটির আকারে দেওয়া আছে পরম ত্রুটি বার করতে দিয়েছে, সবগুলো ত্রুটি তো ইকুইভ্যালেন্ট, তো আমাকে গণিতটা এখান থেকে এখানে যেতে হবে। তাহলে গণিতের ভ্যারিয়েশন যদি সূত্রতে পড়ে, তাহলে এই ত্রুটি দেওয়া আছে, ওই ত্রুটি কী হবে,
তো এইটা আমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা চলে আসছি, অর্থাৎ আমরা তিনটা ত্রুটি জানলাম এবং তাদের তিনটা প্রকাশভঙ্গি জানলাম। আরেকবার লিখে দিচ্ছি, ধরো পরম ত্রুটি। পরম ত্রুটি এর প্রকাশভঙ্গিটা কীভাবে আমরা করে থাকি, ধরো একটা এ মেজার করেছিলাম, তার প্রকৃত মান, তার সঙ্গে ডেল্টা এ এভারেজ, বুঝতে পেরেছিস। আর ধরো ধরো ভগ্নাংশ ত্রুটি। ভগ্নাংশ ত্রুটি এর প্রকাশভঙ্গিতে আমরা যদি এই যে এ ভৌত রাশিটার প্রকাশভঙ্গি করবো, তাহলে তার সঠিক মানটা থাকছে, তার সঙ্গে ফ্র্যাকশনাল মানটা দেওয়ার জন্য কি করে থাকি, ডেল্টা এর সঙ্গে এই যে এভারেজ দিয়ে ভাগ করলে যেটা হয় সেটাই তার ফ্র্যাকশনাল ত্রুটি, তো এটাতে লিখে তার প্রকাশভঙ্গি করে। আর হচ্ছে কি শতকরা ত্রুটি। শতকরা ত্রুটির যে প্রকাশভঙ্গিটা কি ধরনের, যে এইটার যদি করে থাকি তাহলে এভারেজ মূল মান, এভারেজ মিন মান সেটা সঠিক মান ধরে নিচ্ছি, প্লাস এটাকে শতকরাতে প্রকাশ, ডেল্টা এ বাই এ এভারেজ, এটাকে শতকরাতে প্রকাশ, তাহলে এটাকে বলা আছে। অর্থাৎ শুধু এইটা ত্রুটির মান, এটা হচ্ছে পরম ত্রুটি, এটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি, এটা হচ্ছে পরম ত্রুটি, এটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি, এটা হচ্ছে শতকরা ত্রুটি। আর এটা হচ্ছে প্রকাশ করে আমাদের মানটাকে প্রকাশ করে। এবং এই প্রত্যেকটা ত্রুটি পরস্পরের সঙ্গে ইকুইভ্যালেন্ট, কোনো একটা এক্সপেরিমেন্টে পরস্পরের সঙ্গে। তো আমরা কিন্তু এই ত্রুটিটা আমরা শুধু ফিজিক্স যে মানে ফিজিক্সে পাবো তা নয়, আমরা পরীক্ষার করার ক্ষেত্রে যেমন পাচ্ছি, কোনো একটা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কিংবা স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে, যেখানে অনেক বেশি বেশি পার্ট আমাদেরকে নিয়ে করতে হয়, সেখানে কিন্তু আমাদের ত্রুটি নির্ণয়টা একটু সামান্য আলাদাভাবে করা হয়ে থাকে। সেক্ষেত্রে এই যে পরম ত্রুটিটা আমরা যখনই বার করেছিলাম, সেক্ষেত্রে আমাদের শুধু একটু পার্থক্য থেকে থাকবে। পরম ত্রুটিটাকে আমরা যেটা করেছিলাম, ডেল্টা এ ওয়ান প্লাস ডেল্টা এ টু প্লাস ডেল্টা এ থ্রি, সাপোজ ধরো ডেল্টা ডট 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 ডেল্টা এ এন করে আমরা এন দিয়ে ভাগ করে এটা করেছিলাম। কিন্তু যদি এই এন এর মানটা, অর্থাৎ যদি অনেকবার করা হয়ে থাকে কোনো একটা মেজারমেন্ট, তখন কিন্তু আমরা এটাকে সাধারণত গণিতের ক্ষেত্রে পরম ত্রুটিটাকে কি করা হয়, যে বর্গ করে, আমরা এখানে মড মান নিয়ে তার গড় করেছিলাম, যাতে করে ত্রুটিটা না কমে যায়। কেন মড মান নিলাম, যাতে করে ত্রুটিটা না কমে যায়, কারণ ত্রুটি কখনো কমবে না, সেই জন্য মানে মড মান মানে কি, চিহ্নবর্জিত মানটা নিয়েই করেছি। কিন্তু এটা অত মড মান না নিয়ে আমাদের ক্ষেত্রে কি করা হয়, অনেক সময় বর্গ করে গড়টা নেওয়া হয়, বুঝতে পেরেছি। অর্থাৎ যে মিন স্কোয়ার যে ডেভিয়েশন, এগুলো মিন স্কোয়ার ডেভিয়েশন মানে কি, বিচ্যুতি বা ত্রুটি, সেই মিন স্কোয়ার ডেভিয়েশন। এখানে আমরা যেমন এমনি ফিজিক্সের ক্ষেত্রে আমরা সিম্পলি, গণিতের ক্ষেত্রে আমরা ধরো মড মান নিয়ে করি, তো অনেক সময় কি করা হয়, এটাকে যদি সিম্বলিক্যালি ডেল্টা দিয়ে প্রকাশ করি, ডেল্টা এ ওয়ান তার বর্গ, বা ডেল্টাটা আমি এই ডেল্টা মিনস এই ডেল্টা একই, এটা সিম্বলিক্যালি আমরা লিখছি। তাহলে এর বর্গ করে ডেল্টা এ টু এর বর্গ করে এরকম করে করে ডেল্টা এ এন এর বর্গ করে তাদের গড় করা হয়। এটাকে বলা হচ্ছে মানে গড়, যে গড় মানে এটাকে মিন স্কোয়ার এরর, স্কোয়ার এররটাকে মিন স্কোয়ার করে তার যোগ করা। এবারে কি করা হয়, অর্থাৎ মিন স্কোয়ার এরর, এটা আমাদের আলাদা একটা, যদি অনেক সময় কি হয় আমাদের এটা ম্যাথে কিংবা স্ট্যাটিস্টিক্স এই সমস্ত জায়গায় আমাদেরকে একটু আলাদা হতে হবে। এবারে সেক্ষেত্রে নাম করে আবার অনেক সময় রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার। তো রুট মিন স্কোয়ার এটাকে কি করা হয়, অনেক সময় রুট করা হয়, তারপরে মিন করা হয়, তারপরে স্কোয়ার করা হয়। অর্থাৎ স্কোয়ার করে তার মিন করে তার রুট, অর্থাৎ পিছন দিক থেকে স্কোয়ার করে তারপরে মিন তারপরে রুট, এই যে স্কোয়ার করলাম প্রত্যেকটাকে, তার মিন করলাম, তারপরে তার রুট করলাম, মিন স্কোয়ার রুট। এইটাকে একটা নাম যেটা দেওয়া হচ্ছে, আমরা এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এই যে একই জিনিস, আমরা যে গড় পরম ত্রুটি যেটা বের করেছিলাম, ওই একই পর্যায়ে, বুঝতে পেরেছিস, এগুলো সবই একই পর্যায়ে। তো বিভিন্ন জায়গায় আমরা যখন অনেক মানযুক্ত গণিতটা করি কিংবা কন্টিনিউয়াস ফাংশন নিয়ে কাজ করি, তখন আমাদেরকে এইগুলো চলে আসে। তো এখানে রুট মিন স্কোয়ার মানে কি, ডেল্টা এ ওয়ান এর স্কোয়ার, ডেল্টা এ টু স্কোয়ার, এগুলো স্কোয়ার করে আমাদের যোগ করে তারপরে তার মিন, ডেল্টা এ এন তার স্কোয়ার করে যোগ করে তার মিন করে। এইটার আলাদা একটা নাম আছে, রুট মিন স্কোয়ার ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন স্কোয়ার ডেভিয়েশন মানে ত্রুটি, বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাকে অন্য একটা সিম্বলে প্রকাশ করে, সি।
এটা আমাদের যখন হিট চ্যাপ্টারটা পড়বো অর্থাৎ তাপ চ্যাপ্টার পড়বো সেখানে যখন আমরা পড়েছি সেই যে গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল, সেখানে আমাদের এটা কাজে লাগবে। তো আমরা একটু এই জায়গাটা আমরা একটু ইন্ট্রোডিউস করছি, যখন সেই চ্যাপ্টারটা পড়বো তার সঙ্গে এখানে আবার সূত্রটা একবার দেখে নেবো, তাহলে আমাদের সহজে মনে চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের কিন্তু একটু আলাদাভাবে অনেক জায়গায় করা হয়। তো এরপরে আমরা যেটা চলে আসবো যে ত্রুটিগুলো কী করে প্রোপাগেট করে, অর্থাৎ আমরা যখন কোনো গণিত করবো একটা জিনিস তো শুধু মাপ করি না, ধরো কোনো একটা পরীক্ষা করছি মানে কি তাহলে 2-3টা জিনিসকে আমাকে মাপ করতে হবে। তখন সাপোজ একটা বলছি, তাহলে আমি ঘনত্ব বার করছি। ঘনত্ব বার করতে গেলে আমাদের ভর নির্ণয় করতে হবে আর আয়তন নির্ণয় করতে হবে। ঘনত্ব নির্ণয় করতে হবে ওটাকে, আর ভর নির্ণয় করতে হবে। তাহলে ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা ভর করি আর হচ্ছে আয়তন বের করি। তাহলে আমাদের দাঁড়ি পাল্লার সাহায্যে ভর বার করলাম, বা হচ্ছে ধরো সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর মাপ করলাম, আর আয়তন মাপ করলাম মাপনি চোখের সাহায্যে। তাহলে দু জায়গায় ভর ত্রুটি হতে পারে। তখন এই যে ভাগ করছি, ভাগের সময় বা কোনো জায়গায় ধরো যোগ করছি, আমি একটা রাশি ধরো যোগ করছি, সেটাতেও ভুল আছে সেটাতেও ভুল আছে। তো সেই সময়গুলোর ক্ষেত্রে ত্রুটিগুলো কী হবে, এটাতেও একটা ত্রুটি ছিল, এটাতেও ত্রুটি আছে, এটাতেও ত্রুটি আছে, তখন ত্রুটিটা কী হয়ে যাবে সেটা আমাদেরকে জানতে হবে। এরপরে চলে আসছে যে ত্রুটির প্রোপাগেশন, অর্থাৎ এরর প্রোপাগেশনটা আমরা যেটা শুরু করবো এরপরে। তো এই ত্রুটিটা যেটা আমরা পড়ালাম, এই ত্রুটিটা পড়তে গিয়ে তাহলে আমাদের মনে কয়েকটা প্রশ্ন যেটা আসছে সেটা আমরা বলে যাচ্ছি যে কেন বা এই যে বিভিন্ন বিভিন্ন যে এররগুলোকে আমরা প্রকাশের ধারণাটা এলো কেন ভাবে আমরা পরম ত্রুটির আকারে প্রকাশ করছি, কেন বা হচ্ছে ফ্র্যাকশনাল এরর আকারে প্রকাশ করছি, কেন বা যে পার্সেন্টেজ এরর আকারে কেন বা প্রকাশ করছি, এই ধারণাটা আমরা কেন নিয়ে আসছি, কিংবা বা এদের প্রকাশের উদ্দেশ্যটা কিছু আছে নিশ্চয়ই, তো সেটা আমাদের কিন্তু এটা জানতে হবে। আর হচ্ছে কি এই যে প্রত্যেকটা এররের নিশ্চয়ই প্রকাশের কিছু ফিজিক্যাল সিগনিফিক্যান্স রয়েছে, যেটার সাহায্যে যন্ত্রটা সম্পর্কে কিছু একটা বলছে, সেটাও আমাদেরকে সঠিকভাবে জানতে হবে, আর কি সেটাও আমাদের চেষ্টা রাখতে হবে। আর এই যে ইরর এবং আনসার্টেনটির কথাটা আমরা বললাম, ইরর এবং আনসার্টেনটি কিন্তু দুটো প্রায় ইকুইভ্যালেন্ট আমরা বলতে পারছি। আমরা যখন ফিজিক্স নিয়ে উঁচু ক্লাসে পড়বো সেখানে আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল পড়বো, সেখানের সঙ্গে এই ইররের একটা সম্পর্ক রয়েছে। তো সেখানে আনসার্টেনটিটাকে আমরা ম্যাথমেটিক্সের যে রিলেশনটা বললাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাহায্যে কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তো এইগুলো কিন্তু আমাদের উঁচু ক্লাসে এররটাকে এইভাবে সেখানে কিন্তু ব্রডলি আলোচনা হবে, এররের সঙ্গে ম্যাথমেটিক্সে বিভিন্ন রিলেশন আসবে, সেখানে কিন্তু এটা আলোচনা আমরা পাবো। তো আমরা যেটা আলোচনা করবো ক্লাস 11-এর যে সিলেবাস যেটা রয়েছে এরর প্রোপাগেশন, কী করে এররটা একটা ম্যাথমেটিক্যাল যখন রুল থেকে আরেকটা রুলে যাব তখন কীরকমভাবে ভ্যারিয়েশন করবে সেটা আমরা একটু এবার বলবো। তো আমরা যেটা এবার শুরু করবো সেটা হচ্ছে এরর প্রোপাগেশন, অর্থাৎ যে ত্রুটিটা আমরা যেটা মাপ করলাম 3 প্রকার ত্রুটি দিয়ে যেটা প্রকাশ হচ্ছে অ্যাবসলিউট এরর, সেই 3 প্রকার ত্রুটি যেটা বলছি আমরা বলছি পরম ত্রুটি, আর হচ্ছে কি আর একটা হচ্ছে কি ভগ্নাংশ ত্রুটি, আর একটা হচ্ছে কি শতকরা ত্রুটি। এই 3 প্রকার ত্রুটিগুলো কীরকমভাবে বিভিন্ন আমরা যখন ভৌত রাশিগুলো নিয়ে গাণিতিকভাবে অপারেশন করব তখন কী হবে। প্রথমে চলে আসি যোগ বিয়োগের ক্ষেত্রে। সাপোজ ধরো বলছি একটা ভৌত রাশি এ, এটা ধরো দুটো ভৌত রাশি বি আর সি এর যোগ, ঠিক আছে। আমি এ মাপ করতে যাচ্ছি যেখানে সূত্রের মধ্যে রয়েছে বি আর সি, তাহলে আমি বি মাপ করছি আর সি মাপ করছি, করে তাদেরকে যোগ করলে যেখানে এ পাবো। তাহলে আমি এ মাপ করতে বি মাপ করতে গিয়ে বিটার আমি মান পেয়েছি, তাহলে আমি এভারেজটা দিচ্ছি না, বি তার একটা ত্রুটি পেয়েছি। বি মাপ করতে গিয়ে বি এর যে প্রকাশভঙ্গি আমরা জানি বিটা সঠিক মানটা সঙ্গে তার ত্রুটি একটা পরম ত্রুটির আকারে আমি এভাবে পাচ্ছি। ঠিক একইভাবে সি কেও যদি প্রকাশ করি, সি তো মাপ করেছি তার সঙ্গে আমি তার পরম ত্রুটিটা দিয়ে প্রকাশ করেছি। তো যখনই এবারে এই দুটোকে ব্যবহার করে আমি এ মাপ করব তখন কি হয়ে যাবে আমি দেখতে পারবো, অর্থাৎ দেখো যে এই দুটো ত্রুটি যোগ হয়ে যাবে। তাহলে বলছি বি এর জায়গায় বসাচ্ছি, তাহলে বি প্লাস ডেল্টা বি প্লাস সি প্লাস ডেল্টা সি বা ত্রুটি, তখন আমরা লিখতে পারি কি এ প্লাস বি বি প্লাস সিটাকে নিয়ে নিচ্ছি আর যোগ হয়ে যাচ্ছে বি ডেল্টা বি প্লাস ডেল্টা সি, অর্থাৎ পরম ত্রুটিগুলো যোগ হয়ে যাবে। সো এখানে যদি আমি প্লাস মাইনাসের আকারে লিখি এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে বি সব যেহেতু প্লাসের আকারে, অর্থাৎ পরম ত্রুটিগুলো যোগ বা বিয়োগের ক্ষেত্রে কিন্তু সর্বদা ত্রুটিগুলো যোগ হয়ে যাবে। বলছি বোঝা গেল। আর বিয়োগের এটা শুধু যোগ বলেছি, যদি আমি বিয়োগ নিয়েও করি, বিয়োগ নিয়ে করলেও তাহলে আমি সাপোজ বলছি আবার বলছি যে ধরো বি সমান ই প্লাস এ, সরি ই মাইনাস এ,
তো এক্ষেত্রে যখন ই আলাদা করে মাপ করব, এফ আলাদা করে মাপ করব, তাদের যখন ত্রুটি করব সেই যোগ ত্রুটিগুলো সবসময় যোগ হয়ে যাবে। অর্থাৎ কি, আমি ধরো ই যে ভৌত রাশিটা, ই ভৌত রাশিটার প্রকাশ করেছি ধরো ই প্লাস ডেল্টা ই, তার ত্রুটি সহকারে প্লাস মাইনাস ডেল্টা ই দিয়ে প্রকাশ করেছি। আর এফ যে ভৌত রাশিটা তারও প্রকাশ করেছি এফ প্লাস মাইনাস ডেল্টা এফ। তো এদেরকে যখন এখানে বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করবো, লাস্টে আলটিমেট এই যে ভগ্নাংশ মানে পরম ত্রুটিটা কিন্তু যোগ বিয়োগ হবে। অর্থাৎ আমরা যদি বসাই ই প্লাস মাইনাস ডেল্টা ই মাইনাস অফ এফ প্লাস মাইনাস ডেল্টা ই, তো এখানে ই মাইনাস এফটাকে আমি সরিয়ে নিলাম, ই মাইনাস এফ, আর এখানটায় আমি পেয়ে যাবো ডেল্টা প্লাস মাইনাস ডেল্টা ই, আর মাইনাস প্লাস সে একই ব্যাপার প্লাস মাইনাস ডেল্টা এফ। অর্থাৎ এক্ষেত্রেও পরম ত্রুটিগুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ কি, পরম ত্রুটি যোগ বিয়োগ হয়ে যাবে মানে কি, সর্বোচ্চ ত্রুটিটা কি হয়ে যাবে, পরম যে বি এর পরম ত্রুটি আর সি এর পরম ত্রুটির যোগফল হয়ে যাবে। আমাদের সবসময় পরম ত্রুটিটা বলতে চাইছি যে ত্রুটিগুলোর যোগ হয়ে যাবে। অর্থাৎ কোন ত্রুটি না, পরম ত্রুটির যোগফল। অর্থাৎ সর্বোচ্চ ত্রুটিটা সমান কি হবে না, পরম ত্রুটিগুলোর যোগফল হয়ে যাবে। প্রত্যেকটা ভৌত রাশির যে পরম ত্রুটির যোগফল। ঠিক বিয়োগের ক্ষেত্রেও যে পরম ত্রুটিটা, যে সেই নির্ণয় ভৌত রাশির যে ত্রুটিটা পরম ত্রুটি পাবো না, পরম ত্রুটির যোগফল। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা সবসময় পাবো যে এই অ্যাবসলিউট এররটা বা পরম ত্রুটিটাই কিন্তু যোগ হয়ে যাবে। এই ক্ষেত্রে ভগ্নাংশ ত্রুটি বা শতকরা ত্রুটি কিন্তু সহজে যোগ হয়ে যাবে না। আমরা এখানে প্রকাশ করেছি কিন্তু এগুলোকে পরম ত্রুটি দিয়ে, তাহলে ভগ্নাংশ ত্রুটি কি যোগ হয়ে যাবে বা পার্সেন্টেজ ত্রুটি কি হবে, তার কি যোগ হবে না। ধরো আমাদের গণিতে এখানে একটা ধরো টাইপের গণিত পড়তে পারে, কি ধরনের গণিতের প্রবলেমটা আমি বলে দিচ্ছি। প্রবলেম গাইডিং, অর্থাৎ প্রবলেম এখান থেকে কিরকম দিতে পারে, প্রবলেমটা কি ধরনের দিতে পারে। আমাদের ধরো দুটো ভৌত রাশির একটা সমীকরণ দেওয়া আছে, একটা ভৌত রাশি এ সমান বি আর সি, যেখানে বিও মাপ করছি সিও মাপ করছি। সেখানে পরম ত্রুটির আকারে না প্রকাশ করে শতকরা ত্রুটির আকারে প্রকাশ করে রেখে দিয়েছে। ধরো সাপোজ বলে দিয়েছে বি প্লাস মাইনাস ধরো B%, তাহলে সেখানে কিন্তু আমি যখন যোগ করে আকারে করবো সরাসরি বি আর ধরো এটা সাপোজ বলে রেখেছে C%, তখন কিন্তু আমাকে আগে এগুলোর পরম ত্রুটি বার করতে হবে, করার পরে এই ভৌত রাশি যখন করব যোগ করে সেটাই আকার প্রকাশ করার পর তাকে আবার হচ্ছে কি শতকরাতে প্রকাশ করব। কি বলছি, বোঝা গেল? কারণ এখানে শতকরা বা পার্সেন্টেজ, শতকরা আর পার্সেন্টেজ প্রায় এক সেম লেভেলে, শুধু 100 দিয়ে গুণ আছে। তো এক্ষেত্রে এইরকমভাবে শতকরা ত্রুটিতে যদি প্রকাশ থাকে তখন কিন্তু আমরা সহজে এটাকে বি আর প্লাস বি প্লাস সি যোগ করতে পারি না। বুঝে বোঝা গেল? তো তখনই আমাদেরকে এদেরকে পরম ত্রুটি বের করে তারপরে আমাকে যোগ করতে হবে। তখনই এটা হচ্ছে এই টাইপের গণিত করতে পারে। ধরো দুটো ভৌত রাশি দেওয়া আছে, তাদের শতকরা আকার দেওয়া রয়েছে, তাদের যোগ করার পরে আলটিমেট পরম ত্রুটি কী হবে, এরকম বিভিন্ন ভ্যারিয়েশন থাকবে, আমরা গণিত পুরোটা বুঝতে পারবো। আচ্ছা, তো এই যে গণিতটা করে আমরা যে রেজাল্টটা পেলাম সেটাতে কি বলতে পারি যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি হয় না, পরম ত্রুটি যোগ হয়, অর্থাৎ প্রপাগেট করে। তাহলে সেখানে কিন্তু ফ্র্যাকশনাল এরর কিংবা হচ্ছে পার্সেন্টেজ এরর এগুলো কিন্তু যোগ হবে না। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে পরম ত্রুটিটাই কিন্তু যোগ হয়ে যাবে, অর্থাৎ সর্বোচ্চ পরম ত্রুটি হবে, কি প্রদত্ত ভৌত রাশিগুলির পরম ত্রুটির যোগফল। বুঝতে পেরেছিস? অর্থাৎ যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় কি হবে, প্রদত্ত যে ভৌত রাশিগুলো দেওয়া আছে তাদের যে পরম ত্রুটি তাদের যোগফল। বোঝা গেল? এখানে যেমন কি এইখানে যখন আমরা ডেল্টা বি দিয়ে রেখেছিলাম প্লাস মাইনাস ডেল্টা বি, আর এখানে যখন দিয়েছিলাম প্লাস মাইনাস ডেল্টা সি, তাহলে এর সর্বোচ্চ ত্রুটি কত, প্লাস ডেল্টা বি। তো এখানে সর্বোচ্চ পরম ত্রুটিটা কত হবে না, ডেল্টা বি যুক্ত ডেল্টা সি সর্বোচ্চ, মানে এরো প্লাস আর এরো প্লাস নিলে সর্বোচ্চ মানটা, আর সর্বনিম্ন মানটা কত হবে, এরো মাইনাস মান নিলে সর্বোচ্চ মানটা পাবো, সর্বনিম্ন মানটা পাবো। তো আমাদের সর্বোচ্চ পরম ত্রুটিটা আমরা পাবো এটা, এবং সেইটাই প্লাস মাইনাস আকারে আমাদের প্রকাশ হয়ে যাবে। কি বলছি, বোঝা গেল?
এরপরে চলে আসছি গুণ বা ভাগের ক্ষেত্রে পরম ত্রুটিগুলো কিভাবে প্রকাশ করব, কি ত্রুটিটা প্রকাশিত করে। এরপরে চলে আসছি গুণ বা ভাগের ক্ষেত্রে। গুণ বা ভাগের ক্ষেত্রে ধরো আমি একটা রাশি বলছি জেড, জেড সমান বলছি ধরো এ বাই বি, ধরো গুণের আকারে বলছি এ বাই এ আর বি দুটো ভৌত রাশি গুণফলের আকারে আছে। তাহলে এ আমি মাপ করছি, বিও মাপ করছি, ঠিক আছে। এইটা মাপ করতে গিয়ে আমি পাচ্ছি ধরো এ টা প্রকাশ করে দেওয়া আছে এ প্লাস মাইনাস ডেল্টা, আর বি যেটা মাপ করছি সেটাকে দেওয়া আছে বি প্লাস মাইনাস ডেল্টা। এদের পরম ত্রুটির আকারে দেওয়া রয়েছে সব কিছু। তো আমি মান যথার্থে বসাচ্ছি। মানটা বসালাম, দিয়ে গুণ করবো এর সঙ্গে বি গুণ এ বি, এর সঙ্গে ডেল্টা বি এর গুণফল করে প্লাস মাইনাস এ ডেল্টা বি, আবার এটার সঙ্গে যদি গুণ করি প্লাস মাইনাস ডেল্টা এ বি অর্থাৎ বি ডেল্টা এ, আর প্লাস মাইনাস ডেল্টা এ ডেল্টা বি। অর্থাৎ এইবারে আমি যদি উভয় পক্ষকে ধরো এই সমীকরণটা দিয়ে ভাগ করে দিই, আচ্ছা প্রকাশ করছি, বুঝতে পেরেছিস? তো এই ডেল্টা এ ডেল্টা বিটা যেহেতু দুজনেই খুব ক্ষুদ্র, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, এটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। আচ্ছা, তাহলে এই যে ভৌত রাশিটাকে যখন এই পাশে মানটা বসাচ্ছি, তাহলে আমি যে রেজাল্টটা পাবো জেড প্লাস মাইনাস ডেল্টা জেড, ধরো আমি রেজাল্ট হিসেবে তাকে প্রকাশ করবো, ঠিক আছে। ভৌত রাশিটা আমি যে ভৌত রাশি একে যখন এর উপর মানগুলো বসিয়ে একে প্রকাশ করবো কি হবে, জেড প্লাস এর ধরো আমাকে এই ডেল্টা জেডটা বার করতে হবে, তাই তো। তাহলে এই ডেল্টা জেডটা বার করতে, তাহলে এই যে রাশিমালাটার মান প্রকাশ করবো জেড প্লাস ডেল্টা জেড, এবং এই পাশে মানগুলো করলাম। তো এটাকে যদি আমি উভয় পক্ষকে ভাগ করে দিই, সাপোজ ধরো জেড সমান এ বি, এই সমীকরণটা দিয়ে এ পাশকে জেড দিয়ে এ পাশকে এ বি দিয়ে ভাগ করছি, তাহলে আমি কি পাবো, এ পাশে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড সমান এ পাশকে ধরো এ বি দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এ পাশে এ বি দিয়ে ভাগ করলে এটা এ বি বাই নিশ্চয়ই পেয়ে যাবে, এ বি কে এ বি দিয়ে ভাগ করলে 1 পাবো, প্লাস মাইনাস এটা কি পাবো ডেল্টা বি বাই বি পাবো, কারণ এ বি দিয়ে ভাগ করা মানে কি এ কেটে যাবে বি থাক সাবভাগ করবে, এ সিমিলার রয়েছে প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও পাবো জেড কে 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড সমান 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ, আমি এটাকে আগে লিখছি প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি। অর্থাৎ আমি যদি এটাকে ইয়ে করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি কি ডেল্টা জেড বাই জেড সমান কি ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তাহলে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কিন্তু আমাদের পরম ত্রুটি নয়, ভগ্নাংশ বা শতকরা ত্রুটিটা কিন্তু প্রপাগেট করছে। গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে এটা কিন্তু ভগ্নাংশ ত্রুটি, বা এর সঙ্গে যখন 100 গুণ করে দেবো, যদি ডেল্টা জেড বাই জেড ইন্টু 100 করে দিই, তাহলে পার্সেন্টেজ করে দিই, তাহলে আমরা লিখতে পারবো ডেল্টা প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু 100, এখানে 100 গুণ করে পার্সেন্টেজ চিহ্ন, প্লাস প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি করে 100 গুণ করে পার্সেন্টেজ চিহ্ন। অর্থাৎ শতকরা ত্রুটিটা কিন্তু প্রপাগেট করবে বা ভগ্নাংশ ত্রুটিটা এখানে প্রপাগেট করবে গুণের ক্ষেত্রে। ঠিক সিমিলার হইতে যখনই আমরা ভাগ করব তখনও কিন্তু আমাদের এই যে ভগ্নাংশ ত্রুটি বা শতকরা ত্রুটি কিন্তু প্রপাগেট করবে, তখন কিন্তু পরম ত্রুটিটা করছে না। যে অর্থাৎ আমাকে যখন ডেল্টা জেডটা শুধু বার করতে হবে, তাহলে এই সমীকরণ থেকে যখন ডেল্টা জেড বার করব, তাহলে ডেল্টা জেড বার করতে গেলে শুধু যদি ডেল্টা জেড বার করতে হয়, শুধু ডেল্টা জেড কি করে বার করে, জেডটা এখানে গুণ হয়ে যাবে, জেড ইনটু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি, অর্থাৎ শুধু ডেল্টা জেডের মান বের করে। আমি আগে গণিতটাতে ভগ্নাংশ দুটি বের করে নেওয়ার পরে জেডের মান দিয়ে গুণ করবো, অর্থাৎ যে প্রদত্ত মানটা বের করেছি সেখান থেকে এটা গুণ করলে কিন্তু আমরা, আর সবসময় আমরা সর্বোচ্চ ত্রুটিটাকে নেব পরম ত্রুটি যোগফলের আকারে, বিয়োগটা করে নিচ্ছি না, সর্বোচ্চ পরম ত্রুটি। তাহলে এইভাবে ডেল্টা জেডের মান আমরা বের করে নিতে পারবো। বা শতকরা ত্রুটির ক্ষেত্রেও এখানে জাস্ট জেডটা দিয়ে গুণ হয়ে যাবে, শতকরা ত্রুটির গুণফলটা আমরা পেয়ে যাবো। তো ঠিক একই রকমভাবে ভাগের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম। তাহলে এখানে রেজাল্টটা কি পাচ্ছি,
সেটার যেরকম একটা রেজাল্ট লিখেছিলাম, গুণ বা ভাগের ক্ষেত্রে রেজাল্ট আমি কি লিখছি, যে গুণ বা ভাগের ক্ষেত্রে কোন ত্রুটিটা শতকরা কিংবা ভগ্নাংশ ত্রুটি প্রপাগেট করে। তো এইটাই লিখে রাখবো, গুণ বা ভাগের ক্ষেত্রে কি হবে না শতকরা বা ভগ্নাংশ, একই ব্যাপার মানে কি শুধু 100 দিয়ে জাস্ট গুণ রয়েছে, ভগ্নাংশ বা শতকরা ত্রুটি যোগ হয়ে যাবে। গুণ বা ভাগের ক্ষেত্রে শতকরা বা ভগ্নাংশ ত্রুটি যোগ হয় কাদের না প্রদত্ত ভৌত রাশিগুলো। প্রদত্ত যে ভৌত রাশিগুলোর যে ভগ্নাংশ শতকরা বা ভগ্নাংশ ত্রুটি দেওয়া থাকবে সেগুলো যোগ হয়ে যাবে সিম্পলি। এটা হচ্ছে গুণ বা ভাগের ক্ষেত্রে। তো এটার পরে আমরা আরেকটাতে চলে আসব। তো এরপরে আমরা যেটা চলে আসব, যে সমীকরণটা দেখতে পাচ্ছি সাপোজ 1/a সমান 1/b প্লাস 1/c, এই প্রকারের সমীকরণ বা এইরকমভাবে ভৌত রাশির যে সূত্রটাকে আমরা ইউজ করে ধরো কোনো জায়গায় গাণিতিক সমীকরণ পরিমাপকারী মানগুলো বসাচ্ছি। তো এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সিম্পলি যোগের আকারে নেই, এখানে 1/b ফাংশনে রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু জাস্ট অন্যরকম সূত্রটা লিখতে হবে, ডেল্টা a বাই a স্কোয়ার সমান ডেল্টা b বাই b স্কোয়ার সমান ডেল্টা c বাই c স্কোয়ার। এই ফরম্যাটে আমাদেরকে কিন্তু যে মানে এক্ষেত্রেও ভগ্নাংশ বা শতকরা ত্রুটিতেই প্রপাগেট করবে, কিন্তু সেক্ষেত্রে সূত্রটা হবে এরকম। এই সূত্রটার অরিজিন অর্থাৎ এটা কিন্তু আমরা ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন যখন ম্যাথমেটিক্স শিখে যাব সেখান থেকে আমরা কিভাবে করা যায় সহজে। তো এই ত্রুটিগুলো সবগুলোকে কিন্তু আমরা গণিতে যে ডিফারেন্সিয়েশন শিখবো সেটার সাহায্যে কিন্তু সহজে সব করে ফেলতে পারবো। তো আমরা এখন প্রাইমারিলি এরকম যে সহজ পদ্ধতিতে করছি। তো এই যেরকম ফাংশনগুলো আমরা সাধারণত পেয়ে থাকি, এরকম ক্ষেত্রে আমরা একটা উদাহরণ বলে রাখছি, যেমন রোধগুলো, যখন দুটো রোধ প্যারালাল কম্বিনেশনে রয়েছে, সাপোজ R1 আর R2 দুটো রোধ প্যারালাল কম্বিনেশনে রয়েছে, তখন তুল্য রোধের রাশিমালা আমরা যদি বলি 1/R প্যারালাল, জানে কি 1/R1 প্লাস 1/R2 হয়। তো এইটাকে আমরা এইভাবেও করতে পারি, কিংবা আমরা একটা ছোট ট্রিক্স যদি এখানে ইউজ করি, আমরা যদি এই a বাই বিটাকে এই সংখ্যাটাকে আরেকটা টাইপে আমরা করতে পারি। যদি আমি কি করি 1/a সমান আমি লসাগু করে দিলাম bc, তারপরে হয়ে যাবে কত b প্লাস c। আমি যদি উল্টে দিই a সমান bc বাই b প্লাস c, সেক্ষেত্রে সিমিলার হইতে হবে। তখন আমরা যদি এই a যে একটা রাশি ধরি, এটার মান আমরা বের করি, তাহলে এই বিসির গুণফলটাকে একটা ধরতে পারি, আর এটা বি প্লাস সি একটা আলাদা পুরো টোটাল টার্ম ধরতে পারি, যেটা কিনা ভাগে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এটা গুণে আছে, এটা ভাগে আছে। তো ভাগ আর গুণের ক্ষেত্রে যেভাবে ফ্র্যাকশনাল এররগুলো যোগ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সহজে আমরা লিখে দিতে পারবো। যেমনভাবে এটাকে আমরা লিখতে পারি কি, এক্ষেত্রে যে শতকরা মানে যে ভগ্নাংশ ত্রুটিটা কীভাবে প্রপাগেট করবে, ডেল্টা a বাই a, অর্থাৎ আমরা এইভাবেও করতে পারি, কিংবা এর একটা অল্টারনেট ওয়ে ট্রিক্স ইউজ করে আমরা এইভাবে এটাকে করতে পারি, কিংবা আমরা এটাকে এইভাবে সিম্বল সিস্টেমটাকে গণিতের যে ফরমেশনটাকে চেঞ্জ করে নিয়েও আমরা করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি বললাম, এটাকে একটা আলাদা টার্ম, এটা একটা টোটাল প্রোডাক্ট যোগফলটাকে একটা আলাদা টার্ম। তাহলে আগে বি আর সি যদি দেওয়া থাকে, বি এবং সি কে আলাদা যোগ করে নেব। বি ধরো ভৌত রাশিতে দেওয়া ছিল ধরো বি প্লাস মাইনাস ডেল্টা বি, আর সি সমান দেওয়া আছে ধরো সি প্লাস মাইনাস ডেল্টা সি, এইভাবে দেওয়া আছে। তখন কিন্তু আমরা এই বি প্লাস সি কে যখন মেজার করে নেব আগে থেকে, তো তখন আমরা এইভাবে এটাকে লিখতে পারি, ডেল্টা এ বাই এ সমান আমি কি লিখতে পারি, ডেল্টা বি বাই বি, অর্থাৎ এই দুটো যেমন গুণে থাকলে যেভাবে হয় ডেল্টা সি বাই সি, প্লাস এটা ভাগে থাকলে যেমন ভাবে হয় ডেল্টা অফ বি প্লাস সি বাই বি প্লাস সি। অর্থাৎ কি বলছি, বি প্লাস সিটাকে একটা টার্ম ধরে নিন, একটা টার্ম ধরে নিলে ধরো দুটো ভাগে থাকলে যেমনভাবে আমার ভগ্নাংশের যোগ হয়, তো সেইভাবে এটা প্লাস এটা, তাহলে আগে আমাকে বি প্লাস সিটাকে আমাকে বের করে নিতে হবে। ধরো এটা সাপোজ দেওয়া আছে এই যে বি প্লাস সি সমান এটা দেওয়া আছে, তো এই ক্ষেত্রে আমাকে আগে বি প্লাস সি কত হবে না, এর বি প্লাস সি
যুক্ত প্লাস মাইনাস ডেল্টা বি ডেল্টা সি, ডেল্টা বি ডেল্টা সি, অর্থাৎ পরম ত্রুটিটাকে আগে যোগ করে নিয়ে সেই যে ত্রুটিটা বেরোবে এইটাই কিন্তু প্রকৃতপক্ষে এই জায়গায় বসে। কি বলছি বোঝা গেল? অর্থাৎ বি প্লাস সি টার্ম যোগ করার সময় যখন যেভাবে পরম ত্রুটিগুলো যোগ হয় সেই যোগফলটা কিন্তু আমাদেরকে এখানে বসা হচ্ছে সেই ত্রুটির জায়গায়। আর এই বি প্লাস সি যে যোগফলটা সেটা কিন্তু এই যে বি প্লাস সি মূল মানটা। কি বলছি বোঝা গেল? তো আগে আমরা এই টার্ম ধরো আমরা সিম্পলি বি প্লাস সি যখন যোগ করেছিলাম, দুটোর বি আলাদা আলাদা, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, তখন বি প্লাস সি কীভাবে রেজাল্ট করেছি, তো সেই রকম ভাবে প্রকাশ করে সেইটাকে একটা টার্ম নিয়ে চলে এলাম। বি প্লাস সি যোগ করে দিলে যেভাবে হয়, তো সেটার এটার ত্রুটি আর এটা মূল মানটা, তাহলে এখানে সেই মানটা বসিয়ে আমাদের করতে হবে। তো এটা হচ্ছে আর এক প্রকারের গণিত চিহ্ন আমরা পেতে পারি তো বিভিন্নভাবে। তো এইটাকে একটু তুলে নিই। আচ্ছা, এরপরে আর এক প্রকারের ভৌত রাশির যে সমীকরণগুলো পেতে পারি, যেখানে প্রোডাক্টের যে এক্সপোনেন্ট হিসাবে অর্থাৎ পাওয়ার হিসাবে থাকছে সেই রকম কোনো যদি ভৌত রাশির সমীকরণ থেকে থাকে, সেটারই যখন কোনো ত্রুটি নির্ণয় করব তো কিভাবে করব। তো এইটা একটা জেনারেল রুল রয়েছে, আমি যদি সাপোজ সিম্পলি একটা এক্স সমান আমি বলছি ধরো এ টু দি পাওয়ার স্কোয়ার আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, এটাকে আমি লিখতে পারি কত, এ ইন্টু এ। আমরা দুটোর গুণে থাকলে যেভাবে ভগ্নাংশের শতকরা ভগ্নাংশ দুটি যোগ হয়ে যায়, সিম্পলি সেভাবেই কি হয়, দুটোর গুণে থাকলে এখানে ভগ্নাংশ দুটি কি হয় না, ধরো ডেল্টা এক্স বাই এক্স সমান এটাকে কি হবে না ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই এ। আমরা যখন এ আর বি ছিল গুণের আকারে ছিল তখন কি লিখেছিলাম, ডেল্টা এ বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি লিখেছিলাম। এখানে দুটোই এ আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 2 ইন্টু ডেল্টা এ বাই এ। অর্থাৎ দেখতে পাচ্ছি স্কোয়ার থাকলে সেই টার্মটার পাওয়ারটার সঙ্গে গুণ হবে, হয়ে গিয়ে এই মানটা বসবে। ঠিক সেমনি এক্ষেত্রে আমি যদি ধরো সাপোজ, এবারে আমি সাপোজ এক্সটাকে আমি বলছি এ টু দি পাওয়ার ধরো এ রয়েছে, তাহলে এটা কি হবে, এখান থেকে আমরা ডেল্টা এক্স বাই যদি এক্স লিখি তাহলে কি হবে এ ইন্টু ডেল্টা এ বাই এ, সিমিলার তার পাওয়ারটা গুণ হয়ে যাবে। এবারে আমি যদি এটাও গুণে আছে আবার কোনো একটা নিচে টার্মে রয়েছে, তাহলে সিম্পলি এই জেনারেল কেসটা ধরে দেখতে পাচ্ছিস কি হবে, এইটার ক্ষেত্রে ডেল্টা এক্স বাই এক্স এর ক্ষেত্রে কি হয়ে যাবে, অর্থাৎ এইটার ক্ষেত্রে ডেল্টা এক্স বাই এক্স কি হবে না এ টাইমস ডেল্টা এ বাই এ। বুঝতে পেরেছিস, এই টার্মগুলো গুণের আকারে রয়েছে, গুণের ক্ষেত্রে আমরা জানি সব যোগ হয়ে যায়, তাহলে এ টাইমস ডেল্টা এ বাই এ, বি টাইমস ডেল্টা বি বাই বি প্লাস সি টাইমস ডেল্টা সি বাই সি। আর ভাগে থাকলেও কি হয়, সে ভগ্নাংশের বা শতকরা ত্রুটিগুলো যোগ হয়ে যায়, তাহলে ডি টাইমস ডেল্টা ডি বাই ডি। বুঝা গেছে? তো এইটা হচ্ছে যে এইরকম টাইপের সমীকরণগুলো থাকলে তো আমরা এইভাবে করতে পারি। তো আমরা বললাম কি ম্যাথমেটিক্সে যখন আমরা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন যেটা আমরা জেনে যাব, তখন কিন্তু আমরা এই যে ত্রুটিগুলোকে আলাদা একটা ভাবে সহজ পদ্ধতিতে করার যায়, সেটা আমরা আবার নেক্সট টাইম যখন তোরা ম্যাথে এগুলো সব ভালো করে ডিটেলসে শিখে নিবি, তখন আমরা আবার এগুলোকে সহজ পদ্ধতিতে করব। ঠিক আছে? তো এইগুলোকে আমরা দুটো পদ্ধতিতে করব, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন পদ্ধতির সাহায্যে। কারণ কিছু কিছু এখানে যদি আরও বিভিন্ন টাইপের ফাংশন থাকতে পারে, তখন আমরা বলছি কি ধরো এই এক্স ফাংশনটা কোনো এক্সপোনেনশিয়াল হতে পারে, কিংবা কোনো ট্রিগোনোমেট্রিক সাইন কস বা সাইন এক্স বা সাপোজ অন্য কিছু ফাংশন হতে পারে। তো সেই সমস্ত ভেরিয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা জটিলে যাচ্ছি না, তো সেইগুলো যদি কম্পিটিশন পরীক্ষা অনেক সময় পড়ে, তো সেইগুলো আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন ইউজ করে, এইগুলো সহজ পদ্ধতিতে না করে ডিফারেন্সিয়েশন ইউজ করে, কখনো বা লগারিদম নিয়ে, সাপোজ কোনো কনস্ট্যান্ট টার্মের পাওয়ার রয়েছে তখন আমরা কী করে লগারিদম নিয়ে করতে হয়, তো সেইগুলো আমরা কিন্তু পরবর্তী সময় এগুলো আমরা আলোচনা করব। তো আমরা যেই জিনিসগুলো পড়লাম প্রোপাগেশন, এরর প্রোপাগেশনটা, তাহলে আমরা একটা এক্সাম্পল যদি করি তো সহজে এটা নিশ্চয়ই বুঝতে পারবো। সেটা একটু বলছি, একটা এক্সাম্পল, যে ধরো আমরা একটা টাইম পিরিয়ড মাপ করছি কোন একটা সরল দোলক ই সমান 2π√L/g। আমরা এটা ডাইমেনশন অ্যানালিসিস করে এই টাইম পিরিয়ডের রিলেশনটা জানি। তো আমরা কি করেছি, যে একটা লেন্থ আমাদের যেটা মাপ করা আছে যে 20.0 সেন্টিমিটার, এটা 1 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেসি, যে মাপটা করেছি সেই যন্ত্রের সূক্ষ্মতা কত 1 মিলিমিটার। তাহলে এইটাই হচ্ছে লিস্ট কাউন্ট, বা এইটাই হচ্ছে আমাদের ভুলভার মান, এইটাই হচ্ছে পরম ত্রুটি। বুঝতে পেরেছিস? তাহলে এই যে এইটা বলা আছে মানে কি, ভাষার মধ্য দিয়ে আমাদের বলা আছে মানে কি, এইটাই হচ্ছে পরম ত্রুটির কথা বলা আছে।
এরপরে কি হচ্ছে কি আমরা টাইম পিরিয়ডটা মাপ করছি, আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করবো হচ্ছে মানে এখানকার হচ্ছে অভিকর্ষীয় ত্বরণটা ক্যালকুলেশন করবো। তো আমি এখানে একটা ঘড়ি চালিয়ে আমি একটা দোলক তৈরি করে আমি দোল দুলিয়ে তার টাইম পিরিয়ড মাপ করছি। তো আমরা এই দৈর্ঘ্যটা মাপ করেছি, যে দোলকটা তৈরি করেছি একটা সাপোজ ধর একটা দোলক তৈরি করেছি, তো এটা এই লেন্থটা হচ্ছে এটা, এলটা হচ্ছে এটা, আর এই যে এটাকে দোলন কালটা আমরা মাপ করেছি কি, ধরো আমি মনে করেছি 100 বার দুলেছে, 100 বার এটা দোল খাওয়ার ফলে পূর্ণ দোলনের পর 90 সেকেন্ড সময় লেগেছে। তো আমি না হলে একবার মাপ করে কোন জায়গায় পৌঁছাতে গিয়ে আমি তো টাইমটা ভুলে যেতে পারি, ধরো কোন পজিশনে গিয়েছিলাম, আমি তার বিনিময়ে কি করলাম যে 100 বার মাপ নিয়ে আমি সময়টা গুনে নিলাম, তার ভুলার চান্স কমে গেল। তো এক্ষেত্রে আমি বলছি কি 100 বার তার পূর্ণ দোলন নিয়ে তার 90 সেকেন্ড ধরলাম। তো এখানে ডাইরেক্ট কিন্তু এইটা কিন্তু টাইম পিরিয়ড নয়, 90 বার মানে সরি 100 বারের মাপ নিয়েছি, 100 বার পূর্ণ দোলন, সেটা আমি 90 সেকেন্ড পেয়েছি। তাহলে একবার টাইম পিরিয়ডের মান সেটা আমাদের বার করার দরকার নেই। তাহলে টাইম পিরিয়ডটা অ্যাকচুয়ালি কত, টাইম পিরিয়ডটা আমি যে টাইমটা মাপ করেছি 90 সেকেন্ড, এটা তো টাইম লেগেছে 90 সেকেন্ড। তাহলে টাইম পিরিয়ড কত, একবার পূর্ণ দোলন করতে কত সময় লেগেছে, একবার পূর্ণ দোলন করতে সময় লেগেছে টি ভাজিত এন, এটা যদি এন বার বলি এটাকে টি সেকেন্ড লেগেছে, তাহলে টি সমান কিন্তু টি বাই এন, কিন্তু বুঝে গেল। তাহলে আমার টাইম পিরিয়ড মাপার ক্ষেত্রে ভুলটার মান কত, ডেল্টা টি বাই টি বা ডেল্টা টি সমান কত, টাইম পিরিয়ডে মাপের ক্ষেত্রে ভুল, এটা একটা ধ্রুবক রাশি এন বার, এটা ভোলা চান্স কম, এইখানে ডেল্টা টি বাই, অর্থাৎ ডেল্টা টি বাই টি সমান ডেল্টা টি বাই টি, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে। তো একবার বুঝে নিচ্ছি, আমরা যখন দোলনকাল মাপ করছি ঘড়ির, তো সেক্ষেত্রে আমরা 100 বার দুলিয়ে আমি 90 সেকেন্ড পেয়েছি, সেটা আপনার ঘড়িতে টাইম ধরেছি টাইম টি। তো আমাকে এই সমীকরণে জি বার করতে যাচ্ছি, মানে সমীকরণটাকে অ্যাকচুয়ালি সাজিয়ে নেব, বর্গকোচি উভয়পক্ষে টি স্কয়ার সমান 4 পাই স্কয়ার এল বাই জি, বা জি যদি নিয়ে চলে আসি পাশে 4 পাই স্কয়ার এল বাই টি স্কয়ার। তাহলে আমি যদি ডেল্টা জি, এই যে ত্রুটিটা আমি বের করতে চাইছি, এটা একটা প্রোডাক্ট ফর্মে রয়েছে, এটা কনস্ট্যান্ট টার্মের কোনো ত্রুটি নেই, এটা ধ্রুবক রাশি কোনো ত্রুটি নেই, ধরে নিচ্ছি ডেল্টা এল বাই এল প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি। এই সমীকরণ একটা দেওয়া আছে, সেখান থেকে আমাদের ধরো মহাকর্ষীয় ত্বরণের ত্রুটি নির্ণয় করেছে, আমরা কাজটা করলাম, তো যখন প্র্যাকটিক্যাল করবি ত্রুটির মান নির্ণয় করবি। তো সেখানে ধরো বিভিন্ন জন ছাত্ররা বিভিন্ন করবে, কি 100 বার করে করেছে, 100 বার করেছে, তো এখানে ভুলটা হতে পারে 90 যেন না বসিয়ে দিস, বুঝতে পেরেছিস, টাইম পিরিয়ডের জায়গায়। তো এক্ষেত্রে আমাকে টাইম পিরিয়ড টি সমান ডেল্টা ওয়াই এন টি বাই এন, সেখান থেকে ডেল্টা টির ভ্যারিয়েশন, ডেল্টা টি এর ভ্যারিয়েশন নেই, এমনি টাইম পিরিয়ডের যে ত্রুটি, টাইম পিরিয়ডের ত্রুটি অর্থাৎ এইটা। তো এক্ষেত্রে আমি এল এর যে ভ্যারিয়েশন, এই মানটা এখানে কত বসাবো, এল মাপ করেছি কত 20.0 সেন্টিমিটার, আর কিন্তু 1.1 মিলিমিটার পর্যন্ত অ্যাকুরেসি, তাহলে এইটাই হচ্ছে পরম ত্রুটি, বোঝা গেল। তাহলে এইখানেই এটাকে বসাবো 0.1, আর নিচে যখন বসাবো 20, এটা 1 মিলিমিটার আছে, মানে সেন্টিমিটারে বসাবো, তাহলে কত 0.1/20 প্লাস আর 2 ইন্টু ডেল্টা টি বাই টি, ডেল্টা টি বাই টি, এই ডেল্টা টির মান আমাদের কিন্তু ডাইরেক্ট মাপ করছি না, এটা ইনডাইরেক্টলি মাপ করে আছি। ডেল্টা টি বাই টি মানে কি, ডেল্টা টি বাই টি, অর্থাৎ আমাদের যে ঘড়িতে মাপ করেছিলাম সেই ঘড়ি দেখায় ভুল হতে পারে কত, ঘড়ি চালু করে দিয়েছে, ভুল সর্বোচ্চ ভুল হতে পারে লাস্টের মানটা দেখার সময়, ধরো 90 সেকেন্ড বলছে না 89, কি বলছে 91, তাহলে জাস্ট 1 সেকেন্ডের ভুল হতে পারে। তো সেই এই ডেল্টা টির জায়গায় বসবে 1 আর টি এর জায়গায় বসবে মোট 90 বার লেগেছে। তাহলে সমীকরণে আমরা মানগুলো যদি বসাই 0.1/20 প্লাস 2 ইন্টু 1/90, এইটা করে টোটাল বের করলে আমরা মহাকর্ষীয় ত্বরণে কত ত্রুটি বেরোচ্ছে, ভগ্নাংশ ত্রুটি বেরিয়ে যাবে, তারপরে শতকরা প্রকাশ করলে পারবে, বুঝতে পেরেছো। তো গণিতটা জাস্ট বুঝিয়ে নে, এরকম ভাষার গণিত থাকবে, সেখান থেকে বুঝে আমাকে কোনটা পরম ত্রুটি, কোনটা শতকরা ত্রুটি, তো এইগুলো আমাদেরকে কিন্তু বের করে নিতে হবে। তো এইটা তো এইরকমভাবে যেমনভাবে এমনি ত্রুটিগুলোর প্রপাগেশনটা বলেছিলাম, তো আমরা এমনিভাবে ম্যাথমেটিক্স গণিতের ক্ষেত্রে যে আমরা বলছিলাম না স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কীভাবে স্মরণটা ঘটে, সেটা জাস্ট কয়েকটা সূত্র আমরা লিখে দিচ্ছি, যদিও অনেক সময় ধরো ত্রুটি না বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে পড়ে, তখন আমি তার সূত্রটা কী হবে সেটা আমি একটু লিখে দিচ্ছি, তোরা তুলে নিবি। তো আমরা ফিজিক্সে যে ত্রুটি প্রপাগেশনটা দেখলাম, তো ম্যাথামেটিক্সে যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিংবা স্ট্যাটিস্টিক্সে যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে এটাকে প্রকাশ করেছি,
এই যে পরম ত্রুটিটাকে আমরা কি বলেছি যে রুট মিন স্কোয়ার ডেভিয়েশন, রুট মিন স্কোয়ার ডেভিয়েশন বলেছি, রুট মিন স্কোয়ার ডেভিয়েশন, ডেভিয়েশন মানে এখানে ত্রুটিটা, অর্থাৎ রুট মিন স্কোয়ার ডেভিয়েশনটাকে আমরা যেটা সিগমা দিয়ে প্রকাশ করেছি, তো সেটা আমরা বলে রেখেছি যে মড অফ ধরো ডেল্টা x1 ডেল্টা x2, অর্থাৎ তার মড মানগুলোর বর্গ করে, মড মানগুলো না নিয়ে যদি তার বর্গ করে আমরা করি, আমরা এখানে পরম ত্রুটিটা বের করেছিলাম শুধু রুট না করে, শুধু মানগুলো নিয়ে যোগ করে বর্গ করে দিয়েছিলাম। আমরা ম্যাথামেটিক্সে কিংবা ধরো স্ট্যাটিস্টিক্সে আমরা কি করি, যখন এন এর মান অনেক থাকে তখন আমরা কি করে থাকি, বর্গ করে আমরা সাধারণত তার বর্গমূল করে রুট মিন স্কোয়ার ডেভিয়েশন বা এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করি। এইটাকেই আবার আমরা আনসার্টেনটিও বলে থাকি, আনসার্টেন অর্থাৎ ত্রুটি যা, পরম ত্রুটি যা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো শুধু আমরা সেই একইভাবে প্রকাশ করি। তো এই পরম ত্রুটিটা কি করে প্রপাগেট করে যোগ বিয়োগের ক্ষেত্রে, ধরো সাপোজ একটা এ বলেছি এ সমান বি প্লাস সি, তো এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি করে প্রপাগেট করবে না, এক্ষেত্রে কি হবে এর স্কোয়ার সমান, এক্ষেত্রে আমরা এটা বর্গ করি, অর্থাৎ কি সিগমা এর স্কোয়ার সমান কি সিগমা বি এর স্কোয়ারে প্রপাগেট করবে, সিগমা সি স্কোয়ার। কিংবা ধরো যদি বলি গুণ বা ভাগ, যোগ বা বিয়োগের ক্ষেত্রে সিমিলার ওই যোগ বা বিয়োগের ক্ষেত্রে সব প্রপাগেট করে যাবে, আর গুণ বা ভাগের ক্ষেত্রে ধরো আমি সাপোজ বলছি এ সমান বি ইন্টু সি কিংবা এ সমান বি প্লাস সি, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে না সিগমা এ বাই এ তার হোল স্কোয়ার সমান কি না সিগমা বি বাই বি, আমরা সিগমা যেখানে লিখছি ডেল্টাও সেখানে লিখছি, সেখানে আবার ডেল্টা এও বিও লিখছি, তো সেগুলো সব একই সিম্বল, তো আমাদের বিভিন্ন বইতে বিভিন্ন যখন লজিক ফলো করে তো আমরা সেভাবেই শুধু লিখে যাচ্ছি ডেল্টা সি বাই সি হোল স্কোয়ার। তো এইভাবে যোগ বা বিয়োগের ক্ষেত্রে এইভাবে প্রপাগেট করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, আর হচ্ছে গুণ বা ভাগের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে ওটা এইভাবেই প্রপাগেট করে। তো এটা যদিও তোদের এখানে দরকার নেই, তবুও আমরা এই জায়গায় যেহেতু এটা এররের সঙ্গে রিলেটেড রয়েছে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে কিংবা অন্য জায়গায় পাবি, তো আমরা এই জায়গায় হিসেবে তুলে দিলাম।